দেখ, আজকে এবিপি কুন্ডুর মডেল সেট 2টা করাবো। মডেল সেট 2, ঠিক আছে? মডেল সেট 2 করাবো, ঠিক আছে? মডেল সেট 2 করাবো। আগের দিন 1 নম্বর সেট হয়েছিল, তো 2 নম্বর সেট করাতে হবে। যেই সেটগুলো করাবো দিনের দিন সেইগুলো বাড়িতে করে ফেলবে, তাহলে কি মনে থাকবে, ঠিক আছে? আর বাড়িতে যে বললাম ওই মার্কশিট জেরক্স করে করতে, জেরক্স করে নিবি ওই মার্কশিট। তো ওখানে ওই মার্কশিটের উপরে লিখে রাখবি না মডেল সেট 2, তাহলে পরে খুঁজে পাবি না। ঠিক আছে? যতদিন আর কি তোর থার্ড সেমিস্টার পরীক্ষা হবে ততদিন পেপারটা রেখে দিস। তো দেখ কি বলছে, লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো, আচ্ছা বাংলা তো আছে লেখা, বাংলা অসুবিধা হলে ইংলিশ, অসুবিধা হলে বাংলা দেখবি। আমি ইংলিশ গুলো করছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ আ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট? এটা বলতে পারবি? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কোন ধরনের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। এই সমস্ত কোশ্চেনের অপশন দেখার দরকার হয় না। এই যা কোশ্চেন দিয়েছে এই সমস্ত কোশ্চেনের মানে এই প্রথম যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনটার অপশন দেখার দরকারই হয় না, কারণ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের নমিনাল। এবার বলছে 2 নম্বর বলছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ওপেন হোয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কখন খুলি? যেহেতু যখন ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং থাকে তখন খুলি। হ্যাঁ, ফ্লাকচুয়েটিং থাকলে পার্টনার্স ক্যাপিটাল খুলি। যদি ফিক্স থাকে, ফিক্স থাকলে দুটো অ্যাকাউন্ট খুলি, ক্যাপিটালও খুলি কারেন্ট অ্যাকাউন্টও খুলি। ঠিক আছে তো? ক্যাপিটাল অ্যাকাউন্টও খুলি কারেন্ট অ্যাকাউন্টও খুলি। ঠিক আছে তো? আচ্ছা, এখানটায় না কোশ্চেনটা পাতলা যা দিয়েছে, বাংলার সঙ্গে ইংলিশ ম্যাচ করতে গেলে কোশ্চেনটা ভুল লেখা আছে। বাংলার সাথে ইংলিশে কোশ্চেন ভুল লেখা আছে। 2 নম্বর কোশ্চেন বলেছিল, বাংলায় বলেছিল চলতি হিসাব খুলতে হয় যখন মূলধন হিসাব। তাহলে এখানে লেখা উচিত ছিল ইংলিশে পার্টনার্স ক্যাপিটালের জায়গায় ক্যাপিটালের জায়গায় লিখতে হবে কারেন্ট অ্যাকাউন্ট। কোশ্চেনটা ভুল লেখা ছিল। মানে যে বাংলা, মানে বাংলা যে কোশ্চেনটা লেখা ছিল তার সাথে যে ইংলিশে যে কোশ্চেনটা লেখা ছিল ভুল ছিল। তা ক্যাপিটালের জায়গায় ঠিক করে কারেন্ট করে দেবো, ঠিক আছে? এরপরে চেঞ্জ করে দেবো এটা। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয় কখন? যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন ফিক্সড হয় তখন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর বলছে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি এটা জানি। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে। শিখতে হবে আইদার ডেবিট অর ক্রেডিট। এবার বলছে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড। ঠিক আছে? পার্টনারশিপ ডিডের রেজিস্ট্রেশন করা এটা কি কম্পালসারি, মানে কি বাধ্যতামূলক? ভলেন্টিয়ারি। ভলেন্টিয়ারি মানে তো জানিস স্বেচ্ছাধীন। ঠিক আছে? অপশনাল। অপশনাল মানে হচ্ছে অপশন যে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। নান অফ দিস অপশন। রেজিস্ট্রেশন করতেও পারি, নাও করতে পারি, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। অপশনাল মানে ঐচ্ছিক যাকে বলে। তো বলছি আ পার্টনার ড্র ₹500 এন্ড অফ ইচ মান্থ। ঠিক আছে? পার্টনার 500 টাকা তুলেছে এন্ড অফ ইচ মান্থ। প্রতি মাসের শেষে কি করেছে? প্রতি মাসের শেষে 500 টাকা করে তুলেছে। প্রতি মাসে যদি 500 টাকা করে তোলে তাহলে বছরে কত হলো? 6,000 টাকা। আর বছরের মাসের শেষে তুললে কি হয়? 5.5/12 হয়। ইন্টু কত পার্সেন্ট? 6%। মানে 6/100। যেহেতু আমাদের ক্যালকুলেটর নেই, তাহলে কি করব? দুটো শূন্য, দুটো শূন্য কেটে দেব। ঠিক আছে? 6 আর 12 কাটলে কত হচ্ছে? 2 হবে। ঠিক আছে? 2 কে 60 দিয়ে কাটলে কত হবে? 30 হবে। তাহলে 30 এর সঙ্গে 5.5 গুণ করব। ঠিক আছে তো? মানে মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে 165 ব্যাস। কি করে বুঝলাম? দেখ, আমি যদি ক্যালকুলেটর নাও করি, মানে হিসাব নাও করি, 30 এর সঙ্গে 5 গুণ করলে 150 হয়। তাই তো? তাহলে 150 হলে তাহলে কত হবে? 165। হিসাব করে দেখ, 30 এর সঙ্গে 5.5 গুণ করলে 165 হয়। 30 এর সঙ্গে 5 গুণ করলে 150 হয়। আর 30 এর সঙ্গে 165 আছে। বুঝতে পারলি? অসুবিধা হলে করে দেখতে পারিস। কিন্তু হ্যাঁ, বলো। কি বলেছো? 5.5। ও 5.5/12 কেন হলো? যদি প্রতি মাসের শেষে টাকা তোলা হয় তখন রুল হয় 5.5। মাসের শুরুতে হলে 6.5 সব লেখা ছিল। মাসের শুরুতে হলে 6.5 আর মাসের মাঝে হলে 6। এটা 165 হবে। ক্যালকুলেটর করে দেখে নিবি। ক্যালকুলেটর মানে কি হাতে করে দেখে নিতে পারিস। 30 এর সঙ্গে 5.5 গুণ করলে 165 হয়। আচ্ছা, 6 নম্বর। 6 নম্বর কি বলেছে দেখ, বলছে ক্লোজিং ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, মানে পিএল অ্যাপ্রোর অঙ্কগুলো যখন করেছিলাম, ওর যে ব্যালেন্স থাকতো সেটা আমরা কোথায় পাঠাতাম? ওটাকে প্রফিট অ্যান্ড লসে পাঠাতাম? ওটা কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে পাঠাতাম? ওটা কি ক্যাপিটাল তো কারেন্ট অ্যাকাউন্টে পাঠাতাম নাকি নান অফ দিস? ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট মানে মানে আমরা যখন পিএল অ্যাকাউন্ট অঙ্কগুলো করতাম, লাস্টে যে প্রফিট গুলো শেয়ার অফ প্রফিট, সেই শেয়ার অফ প্রফিটটা তো পাঠানো ভাগ করতাম।
মোট কথা পার্টনার এই যে শেয়ার অফ প্রফিট যেটা বেরোতো সেটা পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে নিয়ে যান, ক্যাপিটাল হোক বা কারেন্ট অ্যাকাউন্ট। এবার বলেছে আমি বারবার বলছি এমসিকিউ, কিন্তু এমসিকিউ আমি আগের ক্লাসেও বলেছিলাম এমসিকিউ যে মুখস্থ করে তারপরে সবচেয়ে খারাপ হয়, এমসিকিউ যে মুখস্থ করে তারপরে সবচেয়ে খারাপ হয়। এমসিকিউ বুঝতে হয়, মানে এই এমসিকিউ ফাইনাল পরীক্ষায় কোনো গ্যারান্টি নেই। এমসিকিউ প্র্যাকটিস হয়, এমসিকিউ কে বলে প্র্যাকটিস। তুমি কি করেছো এতদিন, তারপর প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে থাকে এমসিকিউ। বুঝতে হবে এমসিকিউ, এমসিকিউ বোঝার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার নয়। তুই যত খুশি এমসিকিউ করে যেতে পারিস, তার অনেকগুলো সেট করে যেতে পারিস, তার মধ্যে কিছু কমন করতেই হয়, অবশ্যই না করার কিছু অনেক কোশ্চেন কমন করবে, ঠিক আছে। কিন্তু এমসিকিউ হয় কি, পুরো অ্যাকাউন্টসে 40-40 পেতে গেলে তোকে কিন্তু পুরো এমসিকিউ বুঝতে হবে, মুখস্থ করলে হবে না। বারবার বলি, মুখস্থ করলে আমি লাস্ট 15 বছর ধরে এই কথাই বলে আসছি, এমসিকিউ মুখস্থ করতে নেই, এমসিকিউ বুঝতে হয়। এমসিকিউ প্রপারলি যে বুঝতে পারে সেই ফুল মার্কস করতে পারে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স বুঝতে হবে। 7 নম্বর বলেছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। হ্যাঁ, এই তো বলেছিলাম, বহুবার বলেছি, ডিডে যদি উল্লেখ না থাকে, ডিডে যদি উল্লেখ না থাকে, দেখ তুই আগেই 6% বলে দিলি, কোশ্চেনই পড়িস, কোশ্চেন না পড়েই 6% বলে দিলি, তাই না? কোশ্চেন না পড়েই 6% বলে দিলি। ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, আমি বলেছিলাম ডিডে যদি মেনশন করা না থাকে তাহলে পার্টনাররা কত পার্সেন্ট ইন্টারেস্ট ক্যাপিটাল পাবে। ডিডে মেনশন করা না থাকলে পার্টনাররা কোনো ইন্টারেস্ট ক্যাপিটাল পাবেই না। এটা হবে নো, হবে অ্যান্সার, তাহলে না পড়েই অ্যান্সার বলে দিলি, কমন কোশ্চেন। কত নম্বর হলো? 7 নম্বর হলো, ঠিক আছে। এবার 8 নম্বরটা দেখ, 8 নম্বরটা কি ম্যাচিং টাইপের, দিয়ে ম্যাচিং, এটা একদম সোজা কথা। একটা আটেরটা ম্যাচিং, কলম ওয়ান হয় কলম টু ম্যাচ করতে হবে। দেখ, ইফ ড্রয়িংস আর মেড এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, এই মাত্র বোঝালাম। বলছে প্রতি মাসে শুরুতে টাকা তুলে কি হয় 5.5, তার মানে একেরটা এরটা কি হচ্ছে 3। ইফ ড্রয়িংস আর মেড, বলছে কি ইফ ড্রয়িংস আর মেড এট দ্য এন্ড অফ ইচ মান্থ, এই মাত্র করালাম, কি হবে 5.5, তার মানে না কোথায় গেল, দাঁড়া 1 মিনিট, আমি একটু মানে ভুল লিখলাম, কোনো কারণে ভুল লিখে দিয়েছি। হ্যাঁ, এরটা বলেছিল ইফ ড্রয়িংস আর মেড এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে হলে 6.5 হয়, তাহলে এরটা 4 হবে, এটা একটু ভুল করে দিয়েছিলাম। তারপরটা বলছে প্রতি মাসের শেষে হলে 5.5 হবে, তাহলে বিটটা হবে 3, ঠিক আছে তো। তারপর বলেছে ইফ ড্রয়িংস আর মেড এট দ্য বিগিনিং, ঠিক আছে, এট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার বাই ইকুয়াল অ্যামাউন্ট, এটা বলেছিলাম। তাহলে দেখ 3-4 তো হয়ে গেল, তো 3-4 হয়ে গেল, এই দুটো বাদ দে, এই দুটো বাদ দে, এই দুটো বাদ দে, হয়ে গেল, বাকি দেখবি 1 আর 2 এর মধ্যে। বলছে তুমি যদি টাকা তোলো প্রতি কোয়ার্টারের শুরুতে, শিখিয়েছিলাম প্রতি কোয়ার্টারের শুরুতে হলে কি হয়, নিয়ম কি ছিল, প্রতি কোয়ার্টারের শুরুতে তুলবে, যদি ভুলেও যাস দেখ 7.5 আর 4.5-এর মধ্যে হবে। যদি মনে না থাকে, ট্রিক্স বলেছিলাম কি করে, প্রতি কোয়ার্টার, বছরে তো 4টে কোয়ার্টার হয়, তা প্রথম কোয়ার্টারের শুরুতে টাকা তুলেছিস। প্রথম কোয়ার্টার মানে কি বল, প্রথম কোয়ার্টারের শুরু, বছরে তো 4টে কোয়ার্টার, জাস্ট ছোট করে লিখে দিই। যদি ভুলে যাস, আমি বলেছিলাম প্রতি কোয়ার্টার, বছরে 4টে কোয়ার্টার, তার একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার, 3টে কোয়ার্টার, 4টে কোয়ার্টার, তাই তো। প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুলেছিস, মানে ধর এটা 1-1 থেকে, এটা 31 দিন একটা কোয়ার্টার, এটা 1-4 থেকে 30-6 একটা কোয়ার্টার, এটা 1-7 থেকে 30-9 একটা কোয়ার্টার, আর একটা 1-10 থেকে 31-12 অব্দি একটা কোয়ার্টার। প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুলে, শুরুতে এই দিন কোয়ার্টারের শুরুতে টাকা তুলে, হাতে ক মাস পড়ে আছে, পুরো পুরো যদি একটা ক্যালেন্ডার দেখি ও 12 মাস পড়ে আছে। আর লাস্ট টাকা তুলেছিস কবে, লাস্ট কোয়ার্টারের শেষে। মানে আমাদের নিয়ম কি ছিল, প্রথমে কবে তুলেছি আর লাস্ট কোয়ার্টার শেষে টাকা তুলে কত মাস পড়ে আছে স্যার, কি বলেছিল কোশ্চেনটা এখানে, প্রথম কোয়ার্টারের শুরুতে টাকা তুলেছি, ঠিক আছে। আর একটা কি ছিল, প্রথম কোয়ার্টার শুরুতে টাকা তুলে হাতে 12 মাস পড়ে আছে। আর লাস্ট লাস্ট টাকা তুলেছি কবে, লাস্ট টাকা তুলেছিস কবে, লাস্ট তুলেছিস হচ্ছে, বলছে তুই বলছিস প্রতিটা কোয়ার্টারের শুরুতে টাকা তুলিস। তাহলে প্রথম কোয়ার্টারের শুরুতে টাকা তুললাম মানে এই তারিখে, সেকেন্ড কোয়ার্টার টাকা এই তারিখে তুললাম, থার্ড কোয়ার্টার এই তারিখে তুললাম, ফোর্থ কোয়ার্টার টাকা এই তারিখে তুললাম। লাস্ট কবে তুলেছিস, 1-10-এ, তাহলে হাতে ক মাস পড়ে আছে, 3 মাস। ডিভাইডেড বাই 2 হতো, 15কে 2 দিয়ে ভাগ করলে হতো 7.5। তাহলে প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুললে 7.5 হয়, ঠিক আছে। প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুললে 7.5 হয়, তাহলে কত হবে, একেরটা সিটটা হবে 1 আর টিটটা হবে 4। এগুলো বুঝিয়েছিলাম, খাতায় করা আছে, দেখতে হবে, রিভিশন করতে হবে। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখতো, 4-3-1-2, তার মানে
এই দেখ এ নম্বরে অ্যান্সারটা হচ্ছে, ঠিক আছে? এটা এরকম যে এই যে এখন যে এমসিকিউটা বললাম, এই এমসিকিউ কমন এমসিকিউটা দিতেই পারে পরীক্ষায়, এটা দেবে এই এমসিকিউ, মানে খুব চান্স এই এমসিকিউটা দেওয়ার, ঠিক আছে তো? মানে পিরিয়ড তোকে জানতে হবে, ঠিক আছে? এই যে বললাম পিরিয়ড মুখস্থ করলি, যদি ভুলে যাস তখন জাস্ট তুই ট্রিক্সটা মাথায় রাখ, ঠিক আছে? সবার মুখস্থ থাকে কোনটা? সবার মান্থের মুখস্থ, কোয়ার্টার অনেকে মনে রাখে না, ঠিক আছে? কোয়ার্টার খুব একটা আসে না, তো এই মনে রাখেন, বলে দিলাম। বলছে নয়টা, বলছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান, কারেক্ট নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। আচ্ছা, বলছে যদি পার্টনার, এখানে ভালো করে কোশ্চেনটা পড়ে নিতে হবে। যদি ডিটে যদি মেনশন করা না থাকে, তাহলে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কত হয়? 6% হয়। হ্যাঁ ঠিক, 6% হয় ডিটে মেনশন করা না থাকলে। এটা ঠিকই লাগছে। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন ইকুয়াল হয় না, ইকুয়াল তো হয় না, ইকুয়াল তো হয় না, ইন্টারেস্ট অন পার্টনার লোন তো ইকুয়াল হয় না, ঠিক আছে? এটা ইকুয়াল হয় না, এটা আমার ভুল লাগলো। প্রফিট অর লস, এখানে কি বলছে? প্রফিট অর লস শেয়ারিং রেশিও, প্রফিট অর লস শেয়ারিং রেশিও কি হয়? ইকুয়াল হয়। প্রফিট অর শেয়ারিং রেশিও কি হয়? ইকুয়াল হয়। তার মানে তুই, আমি দেখতে পারলাম এখানে এরটা কত হচ্ছে, একেরটা হচ্ছে। বলছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি অ্যাবসেন্স থাকে, তো সিলেক্ট দ্য কারেক্ট নাম্বার 1, কারেক্ট 2। কোশ্চেনটা একটু ভুল লেখা ছিল, বাংলায় ঠিক লেখা আছে, ইংলিশটা ভুল লেখা, এই জন্য একটু ডাউট হচ্ছে। এটা হচ্ছে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন লেখা আছে, এটা ইন্টারেস্ট অন পার্টনার্স লোন হবে না, এটা একটু লেখাটা ভুল আছে। এখানে কি লিখতে হবে? পার্টনার স্যালারি লেখা হবে, বুঝিস তো? এই কোশ্চেনটা ভুল ছিল, আমি পরে ঠিক করে দেবো এটা। বইতেই ভুল লেখা ছিল, মানে বইতেই ভুল লেখা ছিল, বইতেই ভুল লেখা ছিল, এটা পার্টনার স্যালারি হবে। এই হচ্ছে সমস্যা, হলো বাংলা ঠিক লিখেছে, ইংলিশে গিয়েই সমস্যা হচ্ছে। এই জন্য আমাকে দেখতে হলো কি হচ্ছে ব্যাপার। তো পার্টনার স্যালারি, তো বলছে যদি ডিডে যদি মেনশন করা না থাকে, তাহলে পার্টনারদের কোনো স্যালারি দিতে নেই। তাহলে কি হবে? নো স্যালারি উইল বি অ্যালাউড টু বা নট বি অ্যালাউড। তার মানে এরটা কি হতে পারে? 4, এরটা 4 হবে। দেখি এখানে লিখলাম এরটা 4। বিটটা, ইন্টারন্যাশনাল লোন 6% হয়, তাহলে বিটটা হবে 1। প্রফিট শেয়ারিং রেশিও কত হয়? ইকুয়াল হয়, সিটটা হবে 2। ঠিক আছে, একদম সোজা কোশ্চেন, পার্টনারশিপ অ্যাক্ট 1932, টিটটা হবে 3। এখানে কোন অ্যান্সারটা হতে পারে? বি অ্যান্সার, খুব সোজা কোশ্চেন দিয়েছে। এখন পর্যন্ত পার্টনারশিপই আলোচনা করলাম, পার্টনারশিপ সবকটা কোশ্চেন সোজা দিল, দেখ 9টা, দেখ পার্টনারশিপ দিয়ে 9টা কোশ্চেন চলে আসলো, ঠিক আছে? পার্টনারশিপ এখন, হ্যাঁ বল। ওই যে এ নম্বরটা চেঞ্জ করলাম, আমি কারেক্টটা করে পাঠিয়ে দেবো, কারেক্ট পাঠিয়ে দেবো করে, আমি এখন বলছি কারেক্টটা করে পাঠিয়ে দেবো। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা কি বলছে? এই জন্যই আমি বাংলা ইংলিশ দুটো করে দিয়েছি, ঠিক আছে তো? বাংলাটা যেমন কেউ ঠিক আছে, ইংলিশটা বলে দিয়েছি। বলছে আন্ডার দ্য ক্যাপিটাল, আমি ইংলিশটা পড়ছি, যদি কোশ্চেন ভুল থাকে আমি দেখ, ঠিক আছে? আন্ডার দ্য ক্যাপিটাল মেথড, দ্য ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, আচ্ছা ক্যাপিটাল মেথডে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর্ম, এটা যে অ্যাসারশন বলেছে, অ্যাসারশন বলেছে আন্ডার দ্য ক্যাপিটাল মেথড, ক্যাপিটাল দুটো মেথড ছিল, একটা ফিক্সড ক্যাপিটাল ছিল, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল ছিল। তো ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ফর্ম, বলছে আন্ডার দ্য ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ঠিক আছে? অল দ্য অ্যাডজাস্টমেন্ট, অল দ্য অ্যাডজাস্টমেন্ট, all the adjustments such share of profit and loss, interest on capital, drawings, interest on drawings are recorded correctly in the capital account of the bank. ভালো করে বুঝবি, আমাদের মনে করতে হবে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট দু রকম ভাবে হতো, একটা ফিক্সড হতো, একটা ফ্লাকচুয়েটিং হতো। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল ছিল এমন একটা মেথড, যে মেথডে একটাই অ্যাকাউন্ট খোলা হতো, তাকে কি বলতো? পার্টনার্স ক্যাপিটাল। যেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে সব আসতো, সব এভরিথিং আসতো, পার্টনারের ক্যাপিটাল থেকে শুরু করে পার্টনারের ড্রয়িংস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, কমিশন, বোনাস, ঠিক আছে? সমস্ত টু দা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি আইটেম আসতো ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে। তুই দেখ রিজনে, দেখ তাই লেখা আছে, দেখ রিজনটা পড় ভালো করে, রিজনে তাই লেখা আছে।
Under fluctuating capital method, all the adjustment such as share of profit and loss, interest on capital, drawings, interest on drawings are recorded correctly in the capital account of the partners. ঠিক লেখা নেই, রিজনে কোনো ভুল লেখা নেই, ঠিক আছে তো? এই যেমন দেখ এখানে আবার বাংলা ইংলিশটা ভুল দিয়েছে, এখানে ইংলিশটা ভুল দিয়েছে, কারণ দেখ বাংলাটা পর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে পরিবর্তনশীল মূলধনের সময়ে পরিবর্তনশীল মূলধন সময়ে সময়ে পরিবর্তনশীল, ঠিক আছে তো? মানে এখানে বলতে চাইছে কি আন্ডার দ্য ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, এটা হবে আন্ডার দ্য ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। আন্ডার দ্য ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল এই সমস্ত বই তৈরি করে বই অনেক ভুল থাকে, ওখান দিয়ে ঠিক করতে হবে, অনেক ভুল থাকে, খুব তাড়াতাড়ি করে বই লিখে দেওয়া একটু ভুল থাকবে। দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়, টাইম টু টাইম চেঞ্জ হয়। দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, লিখবো ফর্ম টর্ম না লিখে, টাইম টু টাইম চেঞ্জ, এটা একদম ঠিক লিখেছে। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড হচ্ছে এমন একটা মেথড, এই মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্ট কখনো স্থির থাকে না, সবসময় চেঞ্জ হতে থাকে, কিন্তু ফিক্স ক্যাপিটাল মেথডে ক্যাপিটালটা ফিক্স থাকে। তার মানে এখানে আমার কাছে খুব সুন্দর সোজা কোশ্চেন দিয়েছে, এটা দেখ অ্যাসারশনটা যা দিয়েছে রিজনটা তারই কারণ কেন চেঞ্জ হয়, বারবার কেন চেঞ্জ হয় তার কারণটা একদম ঠিক। কোন অ্যান্সার দেখে অ্যান্সার করে দিয়েছে, ওই ডিটটা হবে আনসার, বুঝেছিস তো? বোথ এ অ্যান্ড বি কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। আশা করি বুঝতে পারলি পয়েন্টটা কি বলতে চাইছি। দেখ 10টা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন ছিল 10টা কোশ্চেন। 11 নম্বর, স্যালারি অ্যালাউড টু আ পার্টনার ইজ শোন ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বলছে স্যালারি পার্টনারদের যে স্যালারি দিই সেটা আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখি, একদম ঠিক লেখা আছে। আর রিজন বলছে স্যালারি অ্যালাউড টু আ পার্টনার when there is provision for the same in partnership deed। এবার কি লিখেছে, স্যালারি অ্যালাউড টু পার্টনার when there is provision for the same partnership deed, এরকম তো কোনো পয়েন্ট ছিল না। আচ্ছা, স্যালারি অ্যালাউড টু পার্টনার when there is provision for the same in the partnership deed। আচ্ছা, তা কি লিখতে চাইছে এখানে, ওরা কি বলেছে, বলছে যদি পার্টনারশিপ ডিডে পার্টনারদের স্যালারি দেওয়ার কথাটা উল্লেখ থাকে তাহলেই স্যালারি দিতে হবে। একদম ঠিক লিখেছে, একদম ঠিক লিখেছে, মানে এ আর আর দুটোই ঠিক লিখেছে, দুটোই ঠিক লিখেছে, ঠিক আছে। দেখ এ আর আর ভালো করে আমরা যখন অঙ্ক করতাম পি স্যালারি পার্টনার স্যালারি পিএল অ্যাপর ডেবিটে লিখতাম, ঠিক? পিএল অ্যাপর ডেবিটে কখন লিখতাম যদি ডিডে মেনশন করা থাকতো, ঠিক আছে, ডিডে মেনশন করা থাকতো। তো বলছে স্যালারি অ্যালাউ, তার মানে এখানে কি বলছে, এ ইজ কারেক্ট আর রং, না এটা হবে না, বোথ এ আর আর কারেক্ট, দুটোই তো ঠিক। হ্যাঁ স্যার ঠিক, এটা ঠিক লাগছে। তার মানে কোন অ্যান্সারটা হতে পারবে, বি হবে অ্যান্সার। এখানে কিন্তু এই অ্যাসারশন রিজনিং বলেনি, এই কোশ্চেন অ্যাসারশন রিজনিং বলেনি, এখানে দুটোই কারেক্ট হবে, দুটোই কারেক্ট, মানে বি হবে অ্যান্সারটা। খুব সুন্দর কোশ্চেন, বারবার বলছি যে এমসিকিউ আমি করে দিচ্ছি, বাড়িতে কিন্তু ফোকাস করতে, যে পয়েন্ট গুলো যে আমি বলছি এগুলো ফোকাস করতে কি করে এমসিকিউ করতে হয়, এমসিকিউ করা জানতে হবে, পুরো চ্যাপ্টারটা একটু ভালো করে একটু রিভাইজ করে নিবি, কোনো ইম্পর্টেন্ট লাইন থাকলে সেগুলো দেখবি, ঠিক আছে তো? বা আমি যে এমসিকিউ করাচ্ছি সেই এমসিকিউ গুলো করবি, যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে সেই এমসিকিউ গুলো মার্কিং করবি, জিজ্ঞাসা করবি, ঠিক আছে তো? মার্কিং করবি, জিজ্ঞাসা করবি। যেমন ধর না, এই যেমন ধর এই এমসিকিউ কিছু অসুবিধা হয়, দেখবি আমি লিখিয়েছিলাম পার্টনারশিপ ডিডে বলা, মানে যদি ডিডে মেনশন করা না থাকে তাহলে পার্টনাররা কিছু পেতে পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো খাতায় লেখা আছে, এগুলো নোট করতে হবে, দেখতে হবে, ঠিক আছে তো? বা ধর তুই পেপারটা সলভ করলি, নিজে না দেখে পেপার পুরো সলভ করলি, সলভ করার পর তুই করার পর তুই চেক করলি কোন কোন লাইনগুলো তোর যে না তোর ডাউট লাগছিল, তা তুই ওখান দিয়ে পড়ে বইটা হাইলাইট করে নিবি, এগুলো করতে হবে তোকে। এমসিকিউ খাটতে হবে, এমসিকিউ করতে গেলে, নাম্বার তুলতে গেলে, হ্যাঁ পাশের জনেরটা দেখে টুকতে গেলে তার খাটতে হয় না, ও নাম্বার তুলতে গেলে খাটতে হবে, ঠিক আছে তো?
দেখ কি বলছে, আর এর জন্য কি জানিস, এমসিকিউ যে আগে যে সিলেবাস গুলো ছিল এমসিকিউ তারা খুব ভালো পারতো। বারবারটা বলতো ক্লাসে অঙ্ক যে ভালো পারে না, অঙ্কর ক্লাস যে অঙ্ক যে ভালো পারে তাকে এমসিকিউ ফুল মার্কস পাবে। যেমন লাস্ট ইয়ার যে পরীক্ষা গেল, ওরা যারা অ্যাকাউন্টসে 100 পেয়েছিল সব এমসিকিউ 100 100 যদি অ্যাকাউন্টস যদি 100 পায় তার মধ্যে এমসিকিউ 24 পেয়েছিল। 24 এমসিকিউ ছিল, 24 রাইট করেছে সবাই, 24 ম্যাক্সিমাম স্টুডেন্ট 24 রাইট করেছে, কারণ ওদের অ্যাকাউন্টেন্সের বেসটা ক্লিয়ার ছিল। বেস ক্লিয়ার না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এটাই আর কি বলছি। ইফ অ্যাভারেজ প্রফিট, দেখ তাহলে আমি এখনো পর্যন্ত দেখলাম 11টা কোশ্চেন এসেছিল পার্টনারশিপ মানে ফান্ডামেন্টাল থেকে 11টা কোশ্চেন, 40-এর মধ্যে 11টা কোশ্চেন। আর তার এখান থেকে গুডউইল থেকে ধর 3-4টে মানে 15 নাম্বার থাকবে। পুরো পার্টনারশিপ ভালো করে করলেই 15 নাম্বার। বলছে দেখ 12 নম্বরটা কি বলছে, ইফ অ্যাভারেজ প্রফিট 3 লাখ টাকা, নর্মাল রেট অফ রিটার্ন 12%, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড 22 লাখ টাকা, দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। তো কি বলেছে দেখ, অ্যাভারেজ সুন্দর কোশ্চেন দিয়েছে, বলছে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করে দাও। তো আমি শিখিয়েছিলাম ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করা দুদিক থেকে করে, একটা সুপার প্রফিট হয়, একটা অ্যাভারেজ প্রফিট হয়। এবার আমি সবসময় অ্যাভারেজ প্রফিটেই করে দিই, ওটা আমাদের কাছে বেশি ইজি হয়, শর্টে হয়। তাহলে দেখ কি করে করতে হয়, নিশ্চয়ই মনে আছে অ্যাভারেজ প্রফিট কত ছিল, দেখ অত লেখালেখির দরকার নেই, কারণ আমাকে তো লিখে কাউকে দেখাতে হবে। আমি 2 লাইন পাবো লেখার, মানে মনে করছি 2 লাইন পাবো, 3 লাখ টাকা অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই 12%, করে যেটা বেরোবে তার থেকে 22 লাখ বাদ দিতে হয়ে গেল। ঠিক আছে তো, নিশ্চয়ই মনে আছে। ফর্মুলা তো তোর মনে থাকবে, ফর্মুলা তো মনে রাখতে হবে, ফর্মুলাকে করতে হবে। হ্যাঁ অবশ্যই করতে হবে, তার হুট করে শূন্যস্থান পূরণ দিয়ে দিন। ও বললো তুমি ক্যাপিটালাইজেশন মেথডে যে গুডউইল বের করতে হয় তার ফর্মুলাটা তুমি আমাকে লিখে দাও। তখন ওর তোকে অপশন দিল, কোন অপশনটা তোকে কারেক্ট করতে হবে। তো দেখ না 3 লাখ বাই 12%, আর 3 লাখ বাই 12% মানে কি, যেহেতু তোকে তো ক্যালকুলেটর নেই, তাহলে কি করবি জানিস, বাই 12, আচ্ছা ভাগ 12% মানে কি উপরে ইনটু 100, এটা বলতে পারিস, জানিস তো এটা নাকি জানিস না? তাহলে দেখ এটা হয়ে গেল 3 লাখ ইনটু 100 বাই 12। তাহলে দেখ কি করতে হবে, এখানে এখানে কি কাটাকাটি করতে হবে, আর দরকার কি কেটে কেটে কাটাকাটি করে কি সময় নষ্ট করে আমার লাভ আছে, দরকার নেই। তাহলে তুই ভাগ করে দে না, এখানে 3 লাখ আর এখানে 12 দিয়ে ভাগ কর, কারণ আমি অত সময় নষ্ট করবো না আমার কাটাকাটি কাটাকাটি করে। তাহলে 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে কত রইলো 6 শূন্য, তাহলে কত হলো 5, তারপর 3টে শূন্য বসে গেল, কত হলো 25,000। তাহলে 25,000 সঙ্গে আরো দুটো শূন্য গুণ কর, দুটো শূন্য গুণ কর মানে আর দুটো শূন্য বসিয়ে দে, ঠিক আছে। তাহলে কত হলো 25 লাখ, 25 লাখ থেকে 22 লাখ বাদ দিলে অ্যান্সার হলো 3 লাখ। দেখতে পারলি, আমি কোনো ক্যালকুলেটর ইউজ করলাম না, আমি করে দেখালাম কতটা জায়গা নিতে হবে, এগুলো তোকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নেই, তোকে প্র্যাকটিস করতে হবে। আর আমি আশা রাখছি ওরা এমন কোনো ভ্যালু দেবে যেটা তোর ক্যালকুলেটর হাতে করতে পারবে না। মানে হয়তো পয়েন্টের খুব একটা সংখ্যা দেবে না, যেমন হয়তো না পয়েন্টে 3 3 3 3 বেরোতো, 6 6 6 বেরোতো, এরকম কিছু দেবে না, আশা করা যায়, আশা করা যায়। 13 নম্বর এমসিকিউ, যদি একটা এমসিকিউ পেপার আমি 10 মিনিটে নামিয়ে দিতে পারবো, মানে 10 মিনিট আমি তো করে দেবো, কিন্তু বোঝাতে পারবো না। বুঝিয়ে বুঝিয়ে করতে গেলে এই জন্য তার প্রথম প্রথম 3 4 5টা পেজ হয়তো আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে করাবো, তারপরে আস্তে আস্তে ওটা 1 ঘন্টা 8 ঘন্টা আসবে। কখন আসবে 1 ঘন্টা 8 ঘন্টায়, তোদের যখন ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে যাবে ততদিন টাইম লাগবে। যেমন বিজনেস স্টাডিজ করতে খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে, বিজনেস স্টাডিজ এটা করতে সময় লাগবে। এবার ইভেন প্রতিটা পেপার, প্রতিটা সাবজেক্ট, যেমন কম্পিউটার যাদের আছে, বাংলা আছে, ইংলিশ আছে, এগুলো টেস্ট পেপার অবশ্যই সলভ কর, টেস্ট পেপার অবশ্যই সলভ কর। এবিটিএম টেস্ট পেপার আমার আছে, লাগলে নিয়ে যাস, নিয়ে গিয়ে বাংলা পেপারগুলো সলভ করে ফেলিস, বাংলার পেপারগুলো সলভ করিস, বাংলা ইংলিশ। ওটা তো স্কুল কোশ্চেন ছিল, এটা বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন যথেষ্ট ছিল, বোর্ডের কোশ্চেন সবসময় ইজি, বোর্ডের কোশ্চেন টাফ হবে। ওটা তো তোর স্কুল পড়েছিল। আচ্ছা, আমি বলছি না দেবে না, মানে না দেওয়ার চান্স সবচেয়ে বেশি, কারণ স্টুডেন্টের পড়তে প্রবলেম হবে, ওইগুলো পড়তে প্রবলেম হতে পারে। ঠিক আছে না, চ না আমরা প্রচুর পেপার করবো, এই বইয়ের 15-20টা পেজ আছে বিবিকুন্ডু, এনাফ বিবিকুন্ডু করে গেলে, তারপর তো ওই বই প্র্যাকটিস করতে থাকবে আস্তে আস্তে। ওই বইয়ের প্র্যাকটিসটা না, আমি যেহেতু ওই বইটা খুব একটা করাবো না র্যাপিড টেস্ট, আমি এটাই করাবো। এইখানে 2 3টে বা 4 5টা পেজ করার পর ওই বইটা তুই নিজে নিজে আনতে হবে, ঠিক আছে, তখন করতে পারবে। আমি চাই না বইয়ের মধ্যে যে অ্যান্সার লেখা আছে ওইটা দেখে দেখে কর, তাহলে শিখতে পারবি না। বলছে এখানে দেখ কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য কল এক্সেস অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল প্রফিট। বলছে নর্মাল প্রফিটের চেয়ে যদি অ্যাকচুয়াল প্রফিট বেশি হয় তাকে সুপার প্রফিট, সুপার প্রফিট। দেখ 13 নম্বরে আছে অ্যান্সার, এ দেখ সুপার প্রফিট, শিখতে হবে অ্যান্সার। 14 বলছে অ্যাভারেজ প্রফিট 15,000 টাকা,
ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট 18,000 টাকা, নর্মাল প্রফিট কত হবে? ঠিক আছে, তো অ্যাভারেজ প্রফিট বলেছে কত? 15,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট 18,000 টাকা, বলছে বলো নর্মাল প্রফিট কত হবে? কোশ্চেন দিয়েছে, দেখ না স্যার কি করে করতে হবে, এটা তোরা জানিস তো? সুপার প্রফিট মানে গুডউইল বের করার ফর্মুলা কি ছিল জানিস তো? জি ডবল গুডউইল, সুপার প্রফিট এস পি, নাম্বার অফ ইয়ার অফ পারচেজ মানে এন। ঠিক আছে, অ্যাভারেজ প্রফিট 15,000 টাকা বলে দিয়েছে, গুডউইল বলে দিয়েছে 18,000। দেখ গুডউইল 18,000 টাকা, এখানে গুডউইল লিখবো 18,000 টাকা। সুপার প্রফিট জানা নেই, তো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত জানো বল তুই? তাহলে কত হলো? 9,000 হচ্ছে। করতে পারবি একবারে? গুণ আছে, সুপার প্রফিট 2 গুণ আছে, সাইড চেঞ্জ করলে কি হয়? ভাগ হয়। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর তো কাছে নেই, তোর কাছে ক্যালকুলেটর নেই, তাহলে মাথায় রাখতে হবে সুপার প্রফিট কত হলো? 9,000। হ্যাঁ কি না? ঠিক আছে, সুপার প্রফিট 9,000। এবার আমরা কি জানি সুপার প্রফিট বের করার ফর্মুলা? অ্যাকচুয়াল প্রফিট মানে এপি মাইনাস নরমাল প্রফিট এনপি। সুপার প্রফিট কত বললো স্যার? 9,000। আর অ্যাকচুয়াল কত বলছে স্যার? 15,000 মাইনাস এনপি। এবার করতে পারবি? এবার কত হচ্ছে অ্যান্সার? 6,000 হচ্ছে। এখানে 9, এখানে 15, 6,000 হচ্ছে। তাহলে অ্যান্সার কত হলো? 6,000। যতটা পারবি ছোটই করবি, নিজের বোঝার মতো। ঠিক আছে, 6,000। তাহলে অ্যান্সার কত হলো? 14 অ্যান্সার হবে 6,000। লাস্ট কোশ্চেন, এই কোশ্চেন করার পর পার্টনারশিপ শেষ। পার্টনারশিপে 15 নাম্বার দেবে, 15 নাম্বার শেষ। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল ইনক্রিজ উইথ দ্য, মানে ফার্মের বলছে দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইল কখন বাড়ে জানিস তো? প্রফিট বাড়লেই গুডউইল বাড়বে। তাহলে কি হবে অ্যান্সার? প্রফিট বাড়লে, কি বলেছি? প্রফিট বাড়লে মানে ইনক্রিজিং প্রফিট। তাহলে কোন অপশনটা হবে? এটা হবে। 15টা কোশ্চেন হয়ে গেল। এবার দেখ 16 নম্বর কোম্পানি ঢুকবো। কোম্পানি, কোম্পানিতে 10 নাম্বার আছে। ঠিক আছে, কোম্পানি চ্যাপ্টারে 10 নাম্বার আছে। ঠিক আছে, দেখ কি হচ্ছে, দ্য লেটেস্ট কোম্পানি অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন দ্য ইয়ার, লাস্ট পুজো এই কোশ্চেনটা ছিল 2013 সাল। 2013 সাল, 2013 সাল। লেটেস্ট কোম্পানি যখনই বলবে 2013 সাল। 17 নম্বরটা বলেছে দ্য ফিচার্স অফ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি বৈশিষ্ট্যকে এক একটা করে বলছে। কোম্পানির বৈশিষ্ট্য, সেপারেট লিগাল এন্টিটি, অবশ্যই কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। পারপিচুয়াল এক্সিস্টেন্স, চিরস্থায়ী অস্তিত্ব, কোম্পানি কোনোদিন বন্ধ হয় না। এক কোম্পানিতে যেমন টাটা কোম্পানির মালিক যে ছিল রতন টাটা, ও মারা গেছে, টাটা কোম্পানি এখনো চলছে, কোনোদিন বন্ধ হবে না। পারপিচুয়াল এক্সিস্টেন্স মানে এ কোনোদিন মরবে না, মানে কোম্পানি কখনো বন্ধ হয় না, কোম্পানি চিরস্থায়ী। পারপিচুয়াল এক্সিস্টেন্সের চিরস্থায়ী অস্তিত্ব আছে। লিমিটেড লাইবিলিটি, যেমন এক মালিকানা কারবারের লাইবিলিটি আনলিমিটেড হয়, পার্টনারশিপ বিজনেস লাইবিলিটি আনলিমিটেড হয়, কিন্তু কোম্পানি লাইবিলিটি লিমিটেড হয়। তাহলে এখানে অ্যান্সার কি স্যার? তিনটেই সঠিক অ্যান্সার। তাহলে কি হবে? অল অফ দি। এবার বলছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ এ কোম্পানি, সব পড়ে কিছু করা। বলছে কোম্পানির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনটা বলতে পারবি? ওর মধ্যে আইডিয়া করে বল। যদি বাংলা হয় বাংলা বল, কোনো অসুবিধা নেই, ইংলিশ হলে ইংলিশ বল। কোম্পানির কাছে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? কোম্পানির কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনটা? যদি বাংলায় বলি বিবরণপত্র, পরিমেয় নিয়মাবলী, স্মারকলিপি, নাকি তোর রেজিস্টার অফ মেম্বার। যাই রেজিস্টার অফ মেম্বারের বাংলা কি লিখেছে আমি বুঝতে পারছি না, ইংলিশ বল কি হতে পারে? সদস্যদের রেজিস্টার হবে, সদস্যদের। বল কি হবে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে তো সব এগুলো সব পড়ানো ছিল, তুই এখন এটাই পড়ে রাখতে হবে। কোম্পানির যে গুরুত্বপূর্ণ দলিল, ঠিক আছে, কোম্পানির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দলিল বলা হয়, মুয়াকে বলা হয় কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল। মুয়া, মুয়া মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে তো? স্মারকলিপি, কোম্পানির মেইন জিনিস হচ্ছে স্মারকলিপি। ঠিক আছে তো? অ্যান্সার হবে মুয়া। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাকে যদি কখনো বলে কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল কোনটা, মুয়া। ঠিক আছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তো যে ড্যাশ ইজ নট রিকোয়ার্ড টু হ্যাভ মিনিমাম পেড আপ ক্যাপিটাল। বলছে কোথায়, কোথায় মানে ড্যাশে ন্যূনতম, ন্যূনতম মানে বুঝছো, ন্যূনতম ইংরেজি বলে মিনিমাম। ঠিক আছে, আদায়কৃত মূলধন মানে পেড আপ ক্যাপিটাল, মিনিমাম পেড আপ ক্যাপিটাল প্রয়োজন হয় না। কোথায় মিনিমাম পেড আপ ক্যাপিটাল প্রয়োজন হয় না? ঠিক আছে তো?
পার্টনারশিপ বিজনেস, প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, তারপর যে তোর এক ব্যক্তির কোন ওয়ান ম্যান কোম্পানি, ওয়ান পার্সেন্ট কোম্পানি যেটাকে বলে, মানে অ্যাকচুয়ালি ওয়ান পার্সেন্ট কোম্পানি বলে, এক ব্যক্তি কোম্পানি। আর সীমাবদ্ধ দায় লিমিটেড লাইবিলিটি কোম্পানি। বলছে কোথায় মিনিমাম পেড আপ ক্যাপিটাল দরকার হয় না, মিনিমাম পেড আপ ক্যাপিটাল দরকার হয় না হচ্ছে ঘরোয়া কোম্পানি, মানে প্রাইভেট কোম্পানি হবে, প্রাইভেট কোম্পানি। এবার বলছে দেখ 20 নম্বরটা হচ্ছে ম্যাচিং করতে বলে, ম্যাচিং। দেখ বাংলার মধ্যে মধ্যে ইংলিশ ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই তাহলে ম্যাচিং করতে। অথরাইজ ক্যাপিটাল দেখি কি বলেছে। অথরাইজ ক্যাপিটাল কি হয় আগে গল্প শুনে। অথরাইজ ক্যাপিটাল সব সময়, অথরাইজ ক্যাপিটাল সব সময় ইস্যুড ক্যাপিটালের সমান হতে পারে বা বড় হতে পারে, সমান বা বড়। তো দেখ এরকম কোনো পয়েন্ট আছে ইস্যুড ক্যাপিটালের সমান বা বড়? বলছে লেস দ্যান অর ইকুয়াল টু ইস্যুড ক্যাপিটাল। বলছে অথরাইজ ক্যাপিটাল লেস দ্যান ইস্যুড ক্যাপিটালের চেয়ে কম হয়, না 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 এটা তো হতে পারে না, এটা হতে পারে না। তারপর কি বলি সিটটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, হ্যাঁ এটা হবে, এক একটা হবে সি, এক একটা হবে সি। কল্ড আপ ক্যাপিটাল, এগুলো সবাই একটা করে করতে হবে। কল্ড আপ ক্যাপিটাল, সি পয়েন্টটা হয়ে গেল। কল্ড আপ ক্যাপিটাল কি হবে? কল্ড আপ ক্যাপিটাল লেস দ্যান, কল্ড আপ ক্যাপিটাল কি আছে লেস দ্যান অর ইকুয়াল টু সাবস্ক্রাইব ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল এর সমান বা তার কম হবে। ডুয়েটটা হবে টি, ডুয়েটটা হবে টি। ঠিক আছে তো, প্রথম যখন আরম্ভ করেছিলাম কোম্পানি সব পড়েছিলাম যে অথরাইজ ক্যাপিটাল কাকে বলে, কল্ড আপ ক্যাপিটাল কাকে বলে, সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে, আর রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে। ঠিক আছে, ডুয়েটটা হলো টি। তিনেরটা সাবস্ক্রাইব ক্যাপিটাল। তো সাবস্ক্রাইব ক্যাপিটাল কি হতে পারে? সাবস্ক্রাইব ক্যাপিটাল হতে পারে লেস দেন অর ইকুয়াল টু ইস্যুড ক্যাপিটাল, এটা ইস্যুড ক্যাপিটালের সমান বা তার চেয়ে কম হবে। ঠিক আছে, তিনেরটা হবে এ। আর লাস্টেরটা রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? কল্ড আপ, কল্ড আপ অনলি দা উইন্ডিং আপ অফ দা কোম্পানি, মানে কোম্পানি অবসরের সময় কেবল আদায় করা হয়। ঠিক আছে, এটা হবে বি, এটা হবে বি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোন অ্যান্সারটা হবে দেখে নি, সি ডি এ বি, কোনটা হচ্ছে সি ডি এ বি? বিটটা, তাই তো? আচ্ছা, এবার বলছে দেখ দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের নাম বলো হুইচ ইজ টু বি ডেবিটেড টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ক্ষেত্রে কোন অ্যাকাউন্ট আমাকে যদি বলে, নর্মালি এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলে যা, লোন নিলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে, তাই ইন্টারেস্ট দিলে জার্নাল কি করতাম স্যার, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট বলতে পারবি, ইন্টারেস্ট দিলে জার্নাল কি হয়? দেখ দেখি এনে বল, মনে আছে? তারপর তুই অপশনটা চলে আসবে। আমি ধর কাউকে লোন নিলাম, ইন্টারেস্ট পে করতে, ইন্টারেস্ট পে করে জার্নাল কি স্যার, ইন্টারেস্টের খরচা, তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট করলাম, ইন্টারেস্ট টু ব্যাংক অনেকটা ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, আর একটা কি হয় জানিস তো, আর ইন্টারেস্ট কোথায় পাঠায়, ইন্টারেস্টটা আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে, ধর পিএল অ্যাকাউন্টে ডেবিট ইন্টারেস্ট লিখতে হবে, তাহলে কি হবে জার্নালটা, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট। এবার দেখ এর মধ্যে কোন অপশনটা দিয়েছে, ওরা কি বলেছে, বলছে ইন্টারেস্ট পে করলে কোন অ্যাকাউন্টে ডেবিট করবে, কোন অ্যাকাউন্টে ডেবিট করবে। দেখ অপশন কি বলেছে, তুই অ্যান্সার বেরিয়ে যাবে। বলছে ইন্টারেস্ট অন, এখানে দেখ বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ টু বি ডেবিটেড টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, কোন কোন অ্যাকাউন্টে ডেবিট করবো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্টকে, স্টেটমেন্ট অফ পিএল কে। এই যে আবার বললাম বাংলা কোশ্চেনে ঠিক দিয়েছে, ইংলিশ কোশ্চেনে গন্ডগোল করেছে। বাংলা কোশ্চেনে কি বলেছে, ডিবেঞ্চারের ওপর সুদ বন্ধ করার জন্য, ডিবেঞ্চারের উপর সুদ বন্ধ করার জন্য ইন্টারেস্টটা ক্লোজ, এখানে বন্ধ করার এন্ট্রি কোনটা, এখানে বন্ধ করার এন্ট্রি কোনটা, এটা হচ্ছে পেমেন্টের এন্ট্রি, এটা হচ্ছে পেমেন্টের এন্ট্রি, আর এটা ক্লোজের এন্ট্রি, এটা ক্লোজের এন্ট্রি, বন্ধ করার এন্ট্রি। বন্ধ করার সময় কোন অ্যাকাউন্টকে ডেবিট করেছে, পিএল, পিএল কে ডেবিট করেছি, তাহলে এখানে পিএল বলতে কোনটা, স্টেটমেন্ট অফ পিএল, এটা। আগে পিএল অ্যাকাউন্ট বলতে, এখনকার দিনে পিএল অ্যাকাউন্ট বলেন, এখন বলা হয় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা কারেক্ট আছে। ঠিক আছে, এখানে যেমন কোশ্চেনটা যেটা বললাম না, কোশ্চেনটা ভুল দিয়েছে ইংলিশে, বাংলায় পুরো ঠিক দিয়েছে। সেটা বলছে ডিবেঞ্চার হোল্ডার আর দা, ডিবেঞ্চার হোল্ডার কোম্পানির কে, ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, ডিবেঞ্চার হোল্ডাররা ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, কোম্পানির পাওনাদাররা।
ঠিক আছে? এবার বলছে সত্য না মিথ্যা। Indicate whether the following statement are true or false. Debenture holder are the creditors of the company. হ্যাঁ ঠিক তো, এটা ট্রু। মানে রাইট, মানে ট্রু মানে রাইট, মানে রাইট। ডিবেঞ্চার হোল্ডার আর এন্টাইটেল ফর রিসিভ ডিভিডেন্ড একটা ফিক্সড। ডিবেঞ্চার হোল্ডাররা কোম্পানি থেকে ফিক্সড ডিভিডেন্ড পায়, ভুল, এটা ভুল, ওরা কখনোই পায় না। শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায়। ডিবেঞ্চার হোল্ডার ডু নট হ্যাভ এনি ভোটিং রাইট, ডিবেঞ্চার হোল্ডারদের ভোট দেওয়ার অধিকার নেই, একদম ঠিক। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার ক্যান নট ইস্যু, ঠিক আছে, কোলাটারাল সিকিউরিটি। এখানে দেখ 23-এর কোশ্চেনের অ্যান্সারটা। এটাও তো ফলস হচ্ছে, এটা ফলস হচ্ছে, দেখতে এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, অপশনগুলো লিখে দিয়েছি, দেখতে হবে। বলছে এ and C are true, B and D false। আচ্ছা, তাহলে এটাই তো অ্যান্সার হচ্ছে, ঠিক না? দেখ আমাদের অপশন কি বেরোলো, আমাদের কি বেরোলো স্যার, এ আর সি ঠিক বেরিয়েছে, বি আর ডি ভুল। ওরা প্রথম অপশন কি বলেছে, বলছে স্যার এ অ্যান্ড সি আর ট্রু, বি অ্যান্ড ডি ফলস, তাহলে অ্যান্সারটা ঠিক হলো। বোঝা গেল তো? এইগুলো কিন্তু তোকে ভালো করে বুঝতে হবে। আমি যে করাচ্ছি কি করলাম, ডিবেঞ্চার হোল্ডারকে বলা হয় কোম্পানি ক্রেডিটর, আর ডিবেঞ্চার হোল্ডারদের ভোট দেওয়ার অধিকার নেই। বাকি দুটো অপশন একটাও ঠিক না। কেন ঠিক না? বি নম্বরটা বলছে ডিবেঞ্চার হোল্ডাররা ওরা ডিভিডেন্ড পায় না, ওরা কি পায়, কোম্পানি থেকে ইন্টারেস্ট পায়, তো এটা ভুল দিয়ে দিয়েছে। আর ডিবেঞ্চার ক্যান নট বি ইস্যু, ডিবেঞ্চার ইস্যু করা হয় না অ্যাজ আ কোলাটেরাল, ঠিক আছে তো? বলছে ঋণপত্র বন্টন করা হয় না সিকিউরিটির মতন, সিকিউরিটির মতন ঋণপত্র বন্টন করা হয় না। তো এটা হয়ে গেল অ্যান্সার। এবার তাহলে তার কটা হলো, 23টা কোশ্চেন হলো, আর দুটো কোশ্চেন হলে কোম্পানি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে দেখ, কোশ্চেন একটা অঙ্ক দিয়েছে, এবিসি ইমিডিয়েট ইস্যু 5,000 8% ডিবেঞ্চার অফ 100 ইচ এট এ প্রিমিয়াম 10%, হোয়াট অ্যামাউন্ট ক্রেডিটেড অফ 8% ডিবেঞ্চার। আচ্ছা, আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে তো সব তো রিভিশন করা নি দরকার, তাই না? রিভিশন তো করতে হবে, ফটাফট করে অল্প অল্প করে, অল্প অল্প করে, পুরো না হলেও অল্প অল্প করে রিভিশন করতে হবে। এই যে আমি আগের দিন ফার্স্ট পেজ করেছি, আজকে সেকেন্ড পেজ করলাম, ব্যাপারটা মাঝে মাঝে গিলে ফেলতে হবে, ঠিক আছে? পুরো মনে রাখতে হবে, এগুলো করতে হবে তোকে, ঠিক আছে তো? ধর সাপোজ ধর আজকে ধর আমি এই অঙ্কটা করালাম, এখন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বাট তুই সঙ্গে সঙ্গে বাড়িতে একবার দেখে নিতে পারিস যে এই এন্ট্রিটা যে কি করা হয়েছে, খাতা খুলে দেখতে হবে। ওর সময় বের করতে হবে, এখন পড়ার পেছনে প্রচুর সময় বের করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। ABC Limited issued 5,000 8% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ at a premium 10%, মানে একটা কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে কিসের, 10% প্রিমিয়াম। তাহলে বল দেখি মনে আছে, মনে আছে কিনা দেখ, ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল মনে আছে, এটা দেখতে হবে না, ওখানে দেখতে হবে না। এমনি বল, তাহলে তুই তুই অপশনের দিকে আসতে পারবি, অপশনে বের করতে পারবি। তোকে বলতে হবে ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল মনে আছে কি? ডিবেঞ্চার ইস্যু করলে জার্নাল কি মনে আছে? দেখ ডিবেঞ্চার ইস্যু করলে জার্নাল যদি মনে না থাকে তাহলে কি করবি বল আগামী দিনে, এর পরবর্তী সময় পড়াশোনা। নর্মাল জার্নাল বলছি, ডিবেঞ্চার ইস্যু করলে জার্নাল কি হয়, ডিবেঞ্চার ইস্যু করা, ডিবেঞ্চার মানে লোন, লোন নিয়েছি, লোন নিয়ে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার, জার্নালে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার। তাহলে দেখ তুই ঠিকই বলতেই পারলি না। বলছে হোয়াট অ্যামাউন্ট ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টে ক্রেডিট করবো স্যার, ডিবেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট করবো, ডিবেঞ্চারকে ক্রেডিট করবো। প্রশ্ন হলো কত টাকা ক্রেডিট করবো, কত টাকা? ডিবেঞ্চারে বলেছিলাম, যখন অঙ্ক করেছিলাম, কোন অঙ্ক করেছিলাম, ডিবেঞ্চার সবসময় ফেস ভ্যালু করে, ফেস ভ্যালু। এখানে আমার অঙ্কে ফেস ভ্যালু কত, 100 টাকা। তাহলে কতগুলো ডিবেঞ্চার, 5,000 ডিবেঞ্চার, 5,000 ইন্টু 100 কর, 5 লাখ টাকা। সোজা ছিল না অঙ্কের আমার। এই যে যা পেজ দেখলাম, এমন কিছু স্টুডেন্ট আছে 1 ঘন্টা নেবেও না পরীক্ষা, ও অল দিয়ে আগেই বেরিয়ে যাবে। খুব জরুরি এটা, 30 থেকে 35 মিনিটের কোশ্চেন, এটা 30 থেকে 35 মিনিটের কোশ্চেন। এবার দেখ পরেরটা কি, 25 নম্বর লাস্ট কোশ্চেন, তাহলে কোম্পানি শেষ। ওয়াই লিমিটেড পারচেস মেশিন ফ্রম জেড লিমিটেড, ওয়াই কোম্পানি জেড কোম্পানি থেকে মেশিন কিনেছে 5,50,000 টাকা। পেমেন্ট ওয়াজ মেড বাই ইস্যু অফ 9% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ এট এ প্রিমিয়াম 10%, হোয়াট নাম্বার অফ ইস্যু অফ ডিবেঞ্চার। আচ্ছা, খুব ভালো কথা বলেছে।
এটাও করেছিলাম এরকম অঙ্ক। মেশিন ধর ওয়াই কোম্পানি জেড কোম্পানি থেকে 5.5 লাখ টাকা দিয়ে মেশিন কিনতে, মেশিন কিনলে কত পেমেন্ট করতে হবে? হ্যাঁ পেমেন্ট করতে হবে, ডিবেঞ্চারের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে, ডিবেঞ্চার। আচ্ছা ঠিক আছে, তো 5,50,000 টাকা, এগুলো প্রচুর প্রচুর করেছিলাম। 5,50,000 টাকা মেশিন কিনিস, তাহলে তোকে 5,50,000 পেমেন্ট করতে হবে, বলেছি আমি তোমাকে ডিবেঞ্চার দেবো। ঠিক আছে, তাহলে ডিবেঞ্চার কিসে ডিবেঞ্চার দেবো? প্রিমিয়ামে, প্রিমিয়ামে ডিবেঞ্চার দেবো। আচ্ছা, এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা করে, আর প্রিমিয়াম 10%, মানে কত? 110 টাকা। তাহলে এক একটা ডিবেঞ্চারের দাম 110 টাকা করে। তাহলে 110 টাকা যদি একটা ডিবেঞ্চার হয়, ও ক্যালকুলেটর তো নিতে পারবো না, তাহলে কি হবে? শূন্য শূন্য কেটে গেল। তাহলে 11 আর 55 কাটলে কত হলো? 5 হলো, এখানে 5 আর একটা দুটো তিনটে, মানে 5,000। তাহলে হলো 5,000। নেই অঙ্কগুলোর মধ্যে। 26 নম্বর, দুটো ম্যাচ কর, দুটো লিস্ট ম্যাচ করতে হবে, ম্যাচ। দেখ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা সেইভাবেই করাইনি, এইটাই আমি মন্ডে করাবো, এই চ্যাপ্টারটা আমি মন্ডে করাবো। মন্ডে জানিস ওদের একটা চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টার থেকে 3 থেকে 4 নাম্বার আছে, মানে 3 থেকে 4টে কোশ্চেন আছে। তো এই করতে করতে আমি তোকে বলেছি এই চ্যাপ্টারের নাম কি জানিস তো? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আমি তোকে রেশিও করেছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের সেকেন্ড পার্ট রেশিও, যেখান থেকে তোর 10 নাম্বার আসবে। ওটা হয়ে গেছে। 5 নাম্বার আসবে, ওটা অ্যাকচুয়ালি থিওরি চ্যাপ্টার, ওটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার। ওপর এখন পড়তে পড়তে বুঝিয়ে নেবো। এখন এই করতে করতে তুই যখন পরের দিন পড়াবো তেমনি বুঝিয়ে যাবি যে আর্ধেক জিনিস হয়ে গেছে। আগের দিনের একটা পেপারে দুটো তিনটে ছিল, সেটা বুঝিয়ে দিয়েছি, আজকে দুটো তিনটে বুঝিয়ে দিচ্ছি, এই করে তো এমসিকিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখ কি বলছে 26-এর কোশ্চেনটা কি? দেখ দুটো লিস্ট, লিস্ট 1 লিস্ট 2 দিয়েছে। দেখ এখানে কথাটা বলে দিই, ইন্ট্রা ফার্ম। স্যার ইন্ট্রা কাকে বলে জানিস? ইন্ট্রা জানিস? দুটো ইন্ট্রা মানে কি জানিস? ইন্ট্রা মানে ইন্ট্রা আর ইন্টার এর মধ্যে তফাৎ বলতে পারবি? জানিস কি ইন্টার মানে কি বলতো? ইন্টার মানে যেমন তুই যখন জিএসটি শিখেছিস, তখন জিএসটি করার সময় কি বলে? ইন্টার মানে কি? একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য বলে ইন্টার। আর ইন্ট্রা মানে একই রাজ্যের মধ্যে। তাহলে ইন্ট্রা মানে একই রাজ্যের মধ্যে, ঠিক আছে? আর ইন্টার মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য। এবার আমি এখানে এই চ্যাপ্টারের কনটেক্সটে কি করে বোঝাবো? কোম্পানির কনটেক্সটে। যেমন দেখ, ইন্টার মানে কি? দেখ ইন্টার কাকে বলে? টাটা কোম্পানির সঙ্গে রিলায়েন্স কোম্পানি কম্পেয়ার করাকে বলা হয় ইন্টার। তার মানে কি দুটো আলাদা আলাদা কোম্পানি, আর কোম্পানির মধ্যেই কম্পেয়ার করবি, তখন হয়ে গেল ইন্ট্রা। তাহলে আইডিয়া করতে পারলি ইন্ট্রা কাকে বলে? দেখ, যদি স্যার আমি ভুলে গেছি না, ইন্টার ইন্টারটা গুলিয়ে ফেলেছে, তুই জিএসটি কনসেপ্টে চলে যাবি সঙ্গে সঙ্গে। মনে কর ইন্টার আর ইন্ট্রা মানে কি, বুঝতে পারলি তো? তো আজকে তুই তোর রাজ্যের মধ্যে কোনো ট্রানজাকশন করলে তাকে কি বলে? ইন্ট্রা। এক রাজ্য থেকে আরেকটা রাজ্য হলে ইন্টার, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি হলে ইন্টার, এক কোম্পানি থেকে আরেকটা কোম্পানি ইন্টার, এক কোম্পানি থেকে আরেকটা কোম্পানি ইন্টার। দুটো আলাদা আলাদা কোম্পানি হলে তাকে বলে ইন্টার, আর একই কোম্পানির মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা। তাহলে দেখ এখানে কোনো অপশন আছে? দুটো পয়েন্ট খুঁজে খুঁজে পেয়ে যাবে। আরে অ্যাকচুয়ালি পরের দিন আমি যে নোট করেছি, কালকে রাত্রিবেলায় বসে বসে নোট করেছি, এইগুলো সব করা নোট করেছি। ইন্ট্রা কাকে বলে, ইন্টার কাকে বলে, ভার্টিকাল কাকে বলে, হরাইজন্টাল, এই পয়েন্টগুলো সব কভার করা আছে। তো ইন্ট্রা, ইন্ট্রা আর ওই যে আমি যে ওই চ্যাপ্টার পড়াবো, বইয়ের অত পড়াবো না, একদম পুরো 2 পাতার মতো নোট করেছি, ওর মধ্যেই সব এমসিকিউ, ওর মধ্যেই সব এমসিকিউ, মানে এইভাবে তৈরি করেছি 2 পাতার নোটস। তো দেখ ইন্ট্রা ফার্ম, তাহলে আমি কি বললাম? ইন্ট্রা মানে বলতে চাইছি স্যার বুঝতে পারলাম তো, একটা কোম্পানি একই কোম্পানির মধ্যে হবে, একই কোম্পানির মধ্যে হবে, ঠিক আছে? এই যে তুলনাটা করবি, আচ্ছা এই চ্যাপ্টারটা তুলনা করা হয়, তুলনা। তুলনাকে ইংরেজিতে বলে কম্পেয়ার, কম্পেয়ার করা। কম্পেয়ার করবো কি? ইন্ট্রা মানে একই কোম্পানির মধ্যে কম্পেয়ার, একটা কোম্পানির মধ্যে কম্পেয়ার করো। দেখতে এরকম কিছু লেখা আছে, দেখতে হবে তোকে। তোকে দেখ 26-এর কোশ্চেনটা দেখ, অসুবিধা নেই, দেখ। দেখ 2 নম্বর পয়েন্টটা কি বলে? যদি ইংলিশ পড়তে অসুবিধা থাকে বাংলা পড়ে, তখন ইংলিশ পড়ে দিচ্ছি। বলছে কোনো এক বা নির্দিষ্ট প্রতিষ্ঠানে, কোনো এক নির্দিষ্ট প্রতিষ্ঠান মানে কোনো একটা, কোনো এক মানে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে, ভালো করে শোন। আর পড়ার আগে তুই বলতে পারবি, তুই আর পড়ার আগেই বলতে পারবি। বলছে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে মানে কি? কোনো একটা কোম্পানিকেই বলে দিয়েছে, একটা কোম্পানি বলে কি? ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি, টাটা রিলায়েন্স আলাদা আলাদা বলেছে না, কোনো একটা কোম্পানি বলেছে। বলছে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে 2 বা ততোধিক হিসাবকালে। স্যার 2 বা ততোধিক মানে ভালো করে বোঝ। আজকে ধর ধর টাটা কোম্পানি, টাটা কোম্পানির এই বছরের একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা, তোর স্যার ফিনান্সিয়াল এখানে দেখ লেখা আছে না, এই বলি স্যার এই দেখ এখানে আর্থিক তথ্য, ইংলিশটাও পড়ে নেবে, ইংলিশটা পড়ে। কম্প্যারিজন মানে কম্পেয়ার করা, অফ ভ্যালু, কি কম্পেয়ার করো? ভ্যালু অফ ওয়ান পিরিয়ড, এক বছরের, ঠিক আছে? কম্পারিজন অফ ভ্যালু অফ ওয়ান পিরিয়ড উইথ দ্যাট দ্য আনাদার পিরিয়ড অফ সেম কনসার্ন, মানে কি? টাটা কোম্পানি এই বছরের সঙ্গে আগের বছরের তুলনা করছে, তাহলে এই বছরের সঙ্গে আগের বছর, এটাকে বলা হয় ইন্ট্রা, ঠিক আছে? তাহলে কি বলতে পারলি যে স্যার ইন্টার কাকে বলে? কি করে নিলাম স্যার? একই কোম্পানির মধ্যে হবে বলেছে, সেম অর্গা সেম কনসার্ন বলেছে,
সেম কনসার্ন মানে একই কোম্পানি বিভিন্ন বছরের মধ্যে তুলনা, বিভিন্ন বছর, বুঝতে পারলি কি বললাম? আজকে ধর সাপোজ তুই কোনো একটা ব্যবসা করছিস, আজকের এই বছরের ব্যবসায় কি রেজাল্ট আর আগের বছরের ব্যবসার কি রেজাল্ট, দুটো বছরের মধ্যে কি করবো, কম্পেয়ার করলে বুঝতে পারবি তোর আগের বছর তোর এই ব্যবসা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বুঝতে পারবো তো। তাহলে এই যে কম্পেয়ার করা হয়, এই কম্পেয়ারকে বলা হয় ইন্ট্রা। ঠিক আছে, কিন্তু যখন তুই এটাই তোর দোকানের সঙ্গে পাশের দোকানে কম্পেয়ার করবি, এটা হয়ে যাবে ইন্টার। তাহলে বুঝতে পারলি এর অ্যান্সারটা কি হলো, 2, বুঝতে পারলি এর অ্যান্সারটা হলো 2। এবার ইন্টার কাকে বলে দেখ এখানে কোথায় আছে, এই দেখ চারেরটা পর বুঝে গেছি, চারটা পর আমার মনে হচ্ছে বুঝে গেছি, চারটা পর বুঝিয়ে যাবে, বিটটা 4 হবে। বলছে কম্পারিজন অফ ভ্যালু অফ ওয়ান ফার্ম উইথ দ্যাট অফ আনাদার ফার্ম, একটা ফার্মের সঙ্গে আরেকটা ফার্ম, বোঝা গেল লাইনের মানে বুঝতে পেরেছিস? আচ্ছা ভার্টিক্যাল, এখন তুই বলি স্যার ভার্টিক্যাল কাকে বলে, তোকে লিখে দেখি যে ভার্টিক্যাল কাকে বলে। এই দেখ ভার্টিক্যাল জানিস কাকে বলে ভার্টিক্যাল? এই দেখ ছোটবেলায় গ্রাফ করে জ্যামিতি করেছিস, দেখ বল দেখি এর মধ্যে কোনটা ভার্টিক্যাল আর কোনটা হরাইজন্টাল। আচ্ছা আমি লিখে দিচ্ছি, বল এটা এক্স, এটা ও, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বল কোনটা ভার্টিক্যাল? হ্যাঁ মানে না না, এই দেখ এটাকে বলে ভার্টিক্যাল, এটাকে বলে ভার্টিক্যাল অ্যাক্সিস আর এটাকে বলে হরাইজন্টাল। হ্যাঁ বল। তা হরাইজন্টালকে বাংলায় বলে কি জানিস? অনুভূমিক, এটাকে বলে অনুভূমিক, আর ভার্টিক্যালকে বাংলায় বলে উলম্ব, উলম্ব কোণ। তাই তো? তাহলে এবার বলেছে, এবার দেখ এখনকার, আগে যখন 11-এ যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, 11-এ যখন ফাইনাল অ্যাকাউন্ট করে যখন ব্যালেন্স শিট করেছিলি, তখন ব্যালেন্স শিট হরাইজন্টাল করেছিলি। বর্তমানে কোম্পানি যে ব্যালেন্স শিট করতে হয় ভার্টিক্যালে করতে হয়, বোঝা গেল কি বলে? কোম্পানি এখন যদি বলে তুমি, আমরা যে বর্তমানে যে কোম্পানি ব্যালেন্স শিট করি কোন মেথড ফলো করি, হরাইজন্টাল করি নাকি ভার্টিক্যাল করি, তোকে বলতে হবে ভার্টিক্যাল, মনে রাখতে হবে ভার্টিক্যাল। ঠিক আছে তো? তাহলে দেখ মাথায় রাখি কি বলেছে কোশ্চেনটা পড়ি, হরাইজন্টাল কাকে বলে, ভার্টিক্যাল কাকে বলে, তাহলে বুঝলি ভার্টিক্যাল কাকে বলে আর হরাইজন্টাল কাকে বলে। দেখি কি বলেছে, ভার্টিক্যাল কাকে বলে, কি বলেছে, বলছে ফিগার অফ সিঙ্গেল ইয়ার, ঠিক আছে, আর কনসিডার, বলছে কেবলমাত্র একটি হিসাবকালে আর্থিক বিবরণগুলি পর্যালোচনা করে, ঠিক আছে, একটি হিসাবকালে আর্থিক বিবরণী পর্যালোচনা করে, হ্যাঁ। এক বছরের বিবরণী যখন, এক বছরের যখন আর্থিক বিবরণীগুলি পর্যালোচনা করে তখন তাকে বলে ভার্টিক্যাল। তাহলে পড়ে রাখতে হল ভার্টিক্যাল কাকে বলে, ভার্টিক্যাল কাকে বলে, বলছে ফিগার অফ সিঙ্গেল ইয়ার আর কনসিডার, যখন একটা বছর কনসিডার করা হয় তখন হয়ে যায় ভার্টিক্যাল, একটা বছর কনসিডার ভার্টিক্যাল হয়ে যায়। আর হরাইজন্টাল মানে অনুভূমিক কাকে বলে, বলছে ফিগার অফ 2 অর মোর ইয়ার আর কনসিডার, যখন 2 বা 2 এর বেশি ইয়ার কনসিডার করা হয় তখন হয়ে যাবে তোর হরাইজন্টাল। ঠিক আছে, সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারবি এখান থেকে। আর আমি পরের দিন নোট দেবো, এটার আর একটু বড় নোট দেবো, বড় নোট 3-4 লাইনের নোট দেবো, আরো ব্যাপারটা বুঝতে পারবি। আরো অনেক নাম হয় হরাইজন্টালে, আরো নাম আছে, ভার্টিক্যালের নাম আছে, আর সব নামগুলো বলবে। ঠিক আছে তো? তাহলে এখানে অ্যান্সারটা বলতে পারলি 2, 4, 1, 3। তাহলে কোনটা হচ্ছে 2, 4, 1, 3? এই যে বিটটা, তাই তো? তাহলে কত হলো 26 নম্বর হলো, একটা হলো ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে একটা কোশ্চেন পেলাম। 27 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ টুল ফর অ্যানালাইজ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি। ভালো করে শুনবি, এই যে এই যে কোম্পানি নাম শুনি, কোম্পানি, যে কোনো কোম্পানি, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে জানিস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ফিনান্সিয়াল মানে আর্থিক, স্টেটমেন্ট মানে বিবরণ। যেমন যারাই ব্যবসা করুক না কেন, সেই ব্যবসা এক মালিকানা কারবার হোক, পার্টনারশিপ বিজনেস হোক বা কোম্পানি হোক, সবাইকেই কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবার লাগে। আরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফাইনাল পাতি কথা, ফাইনাল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফাইনাল করে। তো তুই ধর এক মালিকানা কারবারে ফাইনাল কি করে করতে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, পার্টনারশিপে কি করে করতে স্যার, ট্রেডিং পিএল এর পর ব্যালেন্স শিট হয়ে গেল। কিন্তু কোম্পানি এরকম হয় না। ঠিক আছে, কোম্পানিও ফাইনাল অ্যাকাউন্ট হয়, তো কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টটাকে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো কোম্পানি যে ফিনান্সিয়াল, এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য, ও বলছে এর মধ্যে কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের টুল নয়। তাহলে স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্টের টুল কোন, দেখ কম্পারেটিভ, এখানে কম্পারেটিভ স্টেটমেন্ট হচ্ছে একটা টুল। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনেকগুলো টুল আছে, আমি নোট করেছি, পরের দিন 6টা পয়েন্ট লেখাও, 6টা পয়েন্ট। ঠিক আছে, তার মধ্যে একটা টুল কি বললাম, কম্পারেটিভ স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের টুল। এই দেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা এটা তো করিনি, দেখ শোন, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো আমরা 4th সেমিস্টারে আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 4th সেমিস্টারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো। ঠিক আছে তো? তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট টুল কি কি, এটা একটা টুল হয়, এটা একটা টুল হয়,
রেশিও অ্যানালাইসিস করা হয়ে গেছে, রেশিও একটা টুল। তাহলে কি কি বললাম এখনো পর্যন্ত এই অঙ্কে কি লিখলি স্যার কম্পারেটিভ স্টেটমেন্ট, এটা একটা টুলের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর এই অঙ্ক ওয়াইজ আমি এই অপশন ওয়াইজ আরো আছে, আরো 3টে পয়েন্ট লিখো, ঠিক আছে। একটা যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও টুলের মধ্যে পড়ে, আর রেশিও এটাও টুলের মধ্যে পড়ে। টুলের মধ্যে পড়ে না কোনটা, রিভ্যালুয়েশন টুল না, রিভ্যালুয়েশন টুলই নয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। তার মানে এর কোনটা হবে কারেক্ট অ্যান্সার, সি হবে, সি। ঠিক আছে, এবার বলছে পরের কোশ্চেনটা, বলছে কি বলতো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ লিমিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বলছে এর মধ্যে খেয়াল করে শুনবি, আমরা দেখ শোন না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বললাম তো, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর সুবিধা আছে আবার অসুবিধাও আছে। তো এর মধ্যে বলছে এর মধ্যে কোনটা অসুবিধা নয়, মানে কি অসুবিধা নয় মানে কি সুবিধা। তাহলে এগুলো দেখি সুবিধা কি কি হতে পারে। আচ্ছা কটা দিয়েছে, 26, 27, 3টে দিয়েছে। ও তার মানে রেশিও থেকে 12 নম্বর, রেশিও থেকে 12 নম্বর, 3টে কোশ্চেন দিয়েছে। তো কি বলছে, তাই 3টের জন্য আমি থোড়াই এত সময় নষ্ট করবো। দেখ বলছে এটা কোনটা অসুবিধা নয় মানে সুবিধা, তাহলে এখানে অসুবিধাগুলো কি কি, ইট ডাজ নট কনসিডার প্রাইস লেভেল চেঞ্জ। পরের দিন বোঝাবো এটা। বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এমন একটা জিনিস, শুনছিস তো, এদিক শোন। এখানে কোশ্চেন কি বলেছে জানিস, আমি তোকে বলছি, আমি কোশ্চেন পড়ে নিয়েছি, কি বলেছে এখানে বলেছে তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের অসুবিধা কি, মানে মেন ব্যাপারটা কি, এখানে কোশ্চেনটা আমি পরে পড়াচ্ছি, তার আগে বলছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের অসুবিধা কি। সত্যি কথা বলতে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যা যা অসুবিধা আছে সেইগুলোই অ্যানালাইসিসের অসুবিধা। অ্যানালাইসিস কাকে বলে, অ্যানালাইসিস মানে কি, ওটাকে তোর মানে অ্যানালাইসিস করতে হবে, তোর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। তা আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে সেটা কি অ্যানালাইসিস করে, চার্টার্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। ও অ্যানালাইসিস করে কাকে দেবে, যারা যারা এই স্টেটমেন্টের প্রতি আগ্রহ দেখাবে তাদের দেবে। কারা আগ্রহ দেখাবে, আর কিন্তু টাটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আগ্রহকে দেখাবে, আমি আগ্রহ দেখাবো, কেন আমি কোম্পানি ইনভেস্ট করতে চাই। কে আগ্রহ দেখাবে, ব্যাংক আগ্রহ দেখাবে, কে আগ্রহ, গভর্নমেন্ট আগ্রহ দেখাবে। বুঝতে পারছিস তো, কারা কারা আগ্রহ দেখায়, একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট কারা কারা আগ্রহ দেখাবে, যাদের দরকার তারাই আগ্রহ দেখাবে, ঠিক আছে, ইন্টারেস্ট দেখাবে। তো বলছে তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের যা যা অসুবিধা, ঠিক আছে, সেই অসুবিধাগুলোই অ্যানালাইসিস হয়, কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকেই অ্যানালাইসিস করা হয়। তো স্টেটমেন্টের অসুবিধা মানে অ্যানালাইসিস অসুবিধা। তো দেখ কি বলছে, ইট ডাজ নট কনসিডার প্রাইস লেভেল চেঞ্জেস। যেমন যেমন ধর ধর আজকে কোম্পানি, টাটা কোম্পানি বহু বছর ধরে আছে, আজকে 2025 সাল, ঠিক আছে। ও ধর কেউ ধর ওদের কোনো একটা অ্যাসেট পারচেস করেছিল, কোনো একটা অ্যাসেট পারচেস করেছিল ধর 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। আজকে ওই অ্যাসেটের ভ্যালু 10 লাখ টাকায় রেখে দিয়েছে। তো তখন 10 লাখ টাকা যে অ্যাসেট কিনেছিল, আজকে সেই অ্যাসেটের দাম হয়তো 10 কোটি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলি তো, তার মানে এটা একটা বড় অসুবিধা, প্রাইস লেভেল চেঞ্জ হলে দেখানো হয় না, এটা বড় অসুবিধা, প্রাইস লেভেল চেঞ্জ দেখানো হয় না। ঠিক আছে তো, ইট ইজ জাস্ট আ স্টাডি ইন্টেরিয়াম রিপোর্টস। হ্যাঁ, এখানে কি হয়, এখানে হচ্ছে ইন্টেরিয়াম রিপোর্ট মানে কি বলছো, মানে মানে রিপোর্ট পেশ করা হয় কিছু কোম্পানির মধ্যে যে রিপোর্ট গুলো হয়, রিপোর্ট গুলো পেশ করে, ইট জাস্ট আ স্টাডি অফ ইন্টেরিয়াম রিপোর্ট, ঠিক আছে। তো এটা ঠিক নয়, ইন্টেরিয়াম রিপোর্ট পেশ করা হয়, সারা রিপোর্ট সবকিছু রিপোর্টই পেশ করা হয় না, ঠিক আছে, এটা ভুল দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো লিমিটেশনের মধ্যে পড়ে। ইট মে বি মিসলিডিং উইদাউট দ্য নলেজ অফ দ্য চেঞ্জেস অ্যাকাউন্টিং প্রসিডিওর বাই আ ফার্ম। এটি একটি প্রতিষ্ঠানের কি জ্ঞাতসারের বাইরে কোনো হিসাব নিকাশ পদ্ধতির পরিবর্তন অনুসরণ করে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, ঠিক আছে। এটাও ভুল দিয়েছে, তাহলে এইগুলো সব অসুবিধার মধ্যেই পড়ছে। ইট মে বি মিসলিডিং উইদাউট নলেজ, ঠিক আছে, অফ দ্য চেঞ্জেস অফ অ্যাকাউন্টিং প্রসিডিওর বাই আ ফার্ম, এটাও তোর অসুবিধার মধ্যে পড়ছে, 3টেই অসুবিধার মধ্যে পড়ে, ঠিক আছে। তো তাহলে সুবিধা কোনটা, ইট আইডেন্টিফাই দ্য রিজন ফর চেঞ্জেস, এটা সুবিধা। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার। এই যে কি লিখেছে, এটি মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কি করে, প্রতিষ্ঠানের মানে কোম্পানির আর্থিক অবস্থার পরিবর্তন, অবশ্যই আর এইটা থেকে আর্থিক অবস্থার কি পরিবর্তন জানা যায়, আর্থিক অবস্থার পরিবর্তন জানতে একটা ফাইনাল অ্যাকাউন্ট দেখে তোরা যেমন আগে 11 বলতে পারি, ফাইনাল অ্যাকাউন্ট থেকে জানতে পারবো পরিবর্তন জানতে। তার পাশাপাশি দুটো স্টেটমেন্ট রেখে দিই, আমি জানতে পারবো আর্থিক অবস্থা পরিবর্তন জানা যায়। এটা হচ্ছে সুবিধার মধ্যে পড়ে। তো 3টে কোশ্চেন পেলাম এই চ্যাপ্টার থেকে। এবার দেখ, এটা তো একদম সোজা কোশ্চেন, বলার দরকার নেই, আইডিয়াল লিকুইড রেশিও 1:1, এটা বলতে হচ্ছে না। কি বলেছে, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 ব্যাংক ওভারড্রাফট, হ্যাঁ
কোম্পানি আইন অনুযায়ী, নতুন কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক ওভারড্রাফট কোন হেডে দেখায়? ব্যাংক ওভারড্রাফট মাথায় রাখবি, ব্যাংক ওভারড্রাফট হচ্ছে এক ধরনের শর্ট টার্ম বরোইংস, ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফট শর্ট টার্ম বরোইংস এর মধ্যে পড়ে, ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফট কার মধ্যে পড়ে? শর্ট টার্ম বরোইংস এর মধ্যে পড়ে, ঠিক আছে? নোট করে নিবি, যদি মনে হয় এটা নোট করতে হবে, এটা নোট করে শর্ট টার্ম বরোইংস এর মধ্যে পড়ে। 31 নম্বর কি বলছে? বলছে ক্রেডিট সেল বলেছে 75% অফ ক্যাশ সেলস। এটা একটা অঙ্ক দিয়ে টোটাল সেল আগের দিন এরকম একটা অঙ্ক পেয়েছে ক্যাশ সেল করে। তাহলে কি হবে? ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টোটাল। তাহলে তোর কি বলছে? ক্রেডিট সেল 75, ক্রেডিটে লিখবো 75। কার 75 বলেছে? কার উপর? ক্যাশের 75, মানে ক্যাশের উপর বলতে তাহলে 100 প্লাস 75 ইকুয়াল টু 175। এবার অ্যামাউন্ট কত? টোটাল সেল স্যার 3,50,000। কি বের করতে হবে স্যার? ক্যাশ। পারবো না, পারবো না করতে। 3,75,000 বাই 175 ইন্টু 100। 175কে 300 মানে কাটলে কত যায়? 2 হয়। জানি 175 দুগুণে 175 2 গুণ করলে 350 হয়। তাহলে 2 তারপর 3টে শূন্য, 2,000 হলো। আর এই দুটো শূন্যকে তুলে দেখ একবারে, তাহলে কত হলো অ্যান্সার? 2,00,000 টাকা হয়ে গেল answer। বোঝা গেল তো? 32 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ টুল। এটা টুল হবে, টুল। টুল বানানটা ভুল লেখা আছে, ই ডবল হবে, টুল। টুল অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। বলছে এর মধ্যে কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস টুল? দেখ আমি তোকে কি বলেছিলাম? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ টুল অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। মানে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করি কিছুক্ষণ আগে পড়ালাম, কি কি বললাম বল? নামগুলো মনে আছে? দেখ দেখিয়েছি কি নাম বললাম। আমি দেখ কি কি নাম বলেছিলাম মনে করার চেষ্টা কর। দেখ স্যার আপনি বলেছিলেন কোম্পারেটিভ স্টেটমেন্ট একটা টুলের মধ্যে পড়ে, ক্যাশ ফ্লো একটা টুল, রেশিও একটা, তিনটে টুলের মধ্যে পড়ে। এখানে দেখি, এখানে আবার আরেকটা নতুন একটা টুল দিয়ে দিয়েছে। দেখ দেখাচ্ছি কোথায় গেল, এই দেখ, এই দেখ। ক্যাশ বুক টুল নয়, ট্রায়াল ব্যালেন্স টুল নয়, তারপর অল অফ দিস তো বাদ দে। ট্রেন্ড অ্যানালাইসিস টুলটা নতুন একটা পয়েন্ট, মানে তিনটে পয়েন্ট ছিল আর একটা পয়েন্ট দিল, আর একটা পয়েন্ট দিল। তাহলে বুঝতে পারলি টুল কি কি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টুল কোনটা? আশা করি বুঝতে পারছিস তুই, ব্যাপারগুলো বুঝতে হবে। এটাও কিন্তু ওই চ্যাপ্টারের কোশ্চেন, মানে মোট কথা ওই চ্যাপ্টার থেকে দেখলাম 5টা কোশ্চেন দেবে, 5টা কোশ্চেনই দেবে। আচ্ছা 33 নম্বর কি বলছে? ট্রু ফলস করতে হবে। বলছে লিকুইডিটি রেশিও ইউজড ফর চার্জিং শর্ট টার্ম ডেট রিপেবল ক্যাপাসিটি। ঠিক আছে, শর্ট টার্ম ডেট মানে ওই স্বল্পকালীন ঋণ পরিশোধ করার ক্ষমতা কি আছে, এটা জাজ করে লিকুইডিটি রেশিও। এটা তো ঠিকই আছে তোর কাছে। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক লাগছে। এটা ঠিক লাগছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা আর কি? বিটটা কি বলছে? বলছে বিটটা বলছে এফিসিয়েন্সি রেশিও ইন্ডিকেট দ্য লং টার্ম ডেট। আরে কি লিখেছে এটা? ভুল লিখেছে। এফিসিয়েন্সি রেশিও থেকে আমরা কি লং টার্ম ডেট জানতে পারি? না না, এফিসিয়েন্সি রেশিও থেকে আমরা লং টার্ম ডেট জানতে পারি না। এটা ভুল লিখেছে, এটা ভুল, এটা ভুল। ঠিক আছে। আর বলছে প্রফিটেবিলিটি রেশিও কি ইন্ডিকেট প্রফিট আর্নিং হবে। ঠিক আছে, এটা ঠিক লিখেছে। নেট প্রফিট রেশিও মিক্স রেশিও উদাহরণ, ভুল লিখেছে। নেট প্রফিট রেশিও মিক্স রেশিওর উদাহরণ নয়। মিক্সড রেশিও কাকে বলে? যেখানে একটা পিএল এর আইটেম আসবে আর ব্যালেন্স এর আইটেম আসবে, তাকে বলে মিক্স রেশিও। তাহলে নেট প্রফিট রেশিও ফর্মুলা কি স্যার? নেট প্রফিট বাই সেল। তাহলে নেট প্রফিটও পিএল এ আসে, সেলও পিএল এ আসে, তার মানে এটা ভুল দিচ্ছি। কোন অ্যান্সারটা হবে দেখ? এটা 33 34 টা। আচ্ছা একটা অঙ্ক দিই, সোজা অঙ্ক, আগের দিন কারেন্ট এসে 5:3 ওয়ার্কিং 2,40 হলে তোর কারেন্ট লাইবিলিটি কত? কারেন্ট লাইবিলিটি দেখ কি হচ্ছে? সিএ বাই সিএল ইকুয়াল টু 5/3, মানে কত হচ্ছে স্যার? সিএ ইকুয়াল টু 5CL/3। একবারে বুঝতে পারলি এটা নাকি বুঝিস এটা? একবারে করেছে, এক লাইনে, এক লাইন স্ট্রেট জাম্প করেছে। সিএ বাই সিএল হচ্ছে 5/3, তার মানে কি হচ্ছে? সি এর সাথে 3 গুণ করলে কত হয় স্যার? 3CH ইকুয়াল 5CL। এবার 3টাকে সরিয়ে দে, বাই 3 হয়ে গেল। ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি? সিএ মাইনাস সিএল। সিএ কত ছিল? 5CL/3 মাইনাস সিএল ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল কত? 2,40,000। আচ্ছা 5CL থেকে বিয়োগ করবো, এলসিএম করো। 5CL মাইনাস 3CL কত হয়? 2CL। 2CL/3, 2CL/3 এখানে যে 2,40,000, তাহলে কত হচ্ছে কর?
এবার দেখ এই 2 দিয়ে 2,40,000 কাটলে কত হয়? 1,20,000 হয়। তাহলে এই 1,20,000 3 গুণ করলে কত হয়? 3,60,000 হয়। 3,60,000 কি বেরোলো? স্যার সিএ। এটা তো বের করতে হবে। সিএ 3,60,000। পরীক্ষার হলে যত পারবি শর্টে করবি। মানে এইগুলো তো ক্লাসে আগে করে ফেলেছিস। এইগুলো এখানে এত পরীক্ষা হলে এত রাফ করবি না। ছোট, ছোট করে করবি তোর নিজের বোঝার জন্য। আচ্ছা হয়ে গেল 35 টা। Those assets, sorry total assets of the firm 20 লাখ টাকা, ফিক্সড অ্যাসেট 8 লাখ টাকা। ঠিক আছে? ফিক্সড অ্যাসেট 8 লাখ টাকা। তো বলছে বলো what will be the percent of fixed asset on total assets? সিম্পল কথা বল। তোর টোটাল অ্যাসেট আছে মন দিয়ে শুনবি টোটাল অ্যাসেট 20 লাখ টাকা। টোটাল অ্যাসেট 20 লাখ টাকা। এই 20 লাখ টাকার মধ্যে ফিক্সড আছে 8 লাখ টাকা। তো এটা বলো টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট ফিক্সড? এটা মুখোমুখি করে এটা খাতা করতে হবে না কোনো দরকার নেই। টোটাল অ্যাসেট তুই মনে কর না মনে কর তোর টোটাল অ্যাসেট তুই ভাব তুই ধর কি বলবো আমি নর্মালি কথা বলছি এখানেই বলি আমার ফোনটা দরকার নেই টোটাল অ্যাসেট 20 লাখ টাকা ঠিক আছে আমার ব্যবসার টোটাল 20 লাখ টাকা অ্যাসেট আছে আর 8 লাখ টাকা ফিক্সড অ্যাসেট তাহলে কত পার্সেন্ট আছে ফিক্সড অ্যাসেট তুই বল 8 লাখের স্যার 60% তুই বলি স্যার 60% 20 লাখের 60% করলে কত হয় 12 লাখ টাকা হয় 12 লাখ টাকা আছে না স্যার 12 লাখ 20 লাখের 40% করলে কত হয় স্যার 8 লাখ ঠিক আছে অ্যান্সার কত সেটা বুঝিস না কোশ্চেন অ্যান্সার এটা সব একদম সিম্পল কোশ্চেন কোনো কঠিন না এর মধ্যে কোনো কঠিন নেই ঠিক আছে এবার 36টা বলছে ইন দা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অফ এ কমন সাইজ স্টেটমেন্ট মাথায় রাখবে আমি পরের ক্লাসে পড়াবো কমন সাইজ স্টেটমেন্টের একটা নাম আছে জানিস এদিক শুনে নে কমন সাইজ স্টেটমেন্টের একটা নাম কি স্যার নাম 100 মনে রাখতে হবে এরই আর নাম 100 100 তো একটা ট্রিক্স বলে দিল 100 কমন সাইজ স্টেটমেন্টকে আমরা বলি 100 কি বললাম মনে রাখতে পারবি তো কমন সাইজ স্টেটমেন্টকে আমরা বলি 100 মনে রাখতে পারবি তো বল এটা মনে থাকবি তো কমন সাইজ স্টেটমেন্টকে 100 কমন সাইজ স্টেটমেন্ট না এই দেখ কমন সাইজ স্টেটমেন্ট দু রকমের হয় একটা হয় ইনকাম স্টেটমেন্ট আর একটা হয় ব্যালেন্স শিট কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট দু রকমের একটা ইনকাম স্টেটমেন্ট হয় একটা ব্যালেন্স শিট হয় কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের আর একটা নাম হচ্ছে 100 কি বললাম কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর একটা নাম হচ্ছে অনেকে বলে 100 বা 100% মেথড না অনেক কিছু নাম 100% মেথড তো এখানে তুই কোশ্চেন আমি তোকে এতক্ষণ ধরে বলে দেবো বুঝতে এই অ্যান্সারটা বলতে পারবি বলছে ইন দা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস মানে ইনকাম স্টেটমেন্ট এরই আরেকটা নাম ইনকাম স্টেটমেন্ট তো বলছে ইন দা ইনকাম স্টেটমেন্ট বল বা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস বল অফ এ কমন সাইজ স্টেটমেন্ট কি বলেছিলাম এই ইনকাম স্টেটমেন্টের নাম কি 100% তাহলে অ্যান্সার কি হবে ফিগার অফ নেট রেভিনিউ ফ্রম অপারেশন অ্যাজিউম ইকুয়াল টু 100 ফিগার গ্রস প্রফিট স্যার আপনি সব বললেন আপনি তো বললেন 100 ওরা সব করে 100ই বলে দিয়েছে কোন অ্যান্সারটা কোন তাহলে আরেকটু বলে দিই আরেকটু অ্যানালাইসিস করতে আমি কি বললাম বল কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আরেকটু নাম কি বললেন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আরেকটা নাম কি হলো 100% মেথড স্যার সব করে 100 পেয়েছে সেক্ষেত্রে কি করে করবো সেক্ষেত্রে 100 কাকে ধরতে হয় এটা বলে দিই 100 কাকে ধরে করতে হয় 100 না এটা লিখে দিচ্ছি 100 কাকে ধরতে হয় 100 অলওয়েজ সব সময় সেলকে ধরতে হয় অন্য কাউকে ধরলে চলে সেলকে 100 ধরে তাহলে দেখ এবার কি আছে স্যার সেল তো নেই তাহলে চল সেলের আরেকটা নাম লিখে দে সেলের আরেকটা নাম হয় আরে যেমন প্রতিটা মানুষের একটা নাম থাকে না ভালো নাম খারাপ নাম সেলের আবার ভালো নাম আছে সেল হচ্ছে পপুলার নেম পপুলার সবাই সেল বলে ডাকে সবাই সেল বলে ডাকে মানে কিন্তু আবার স্কুল বা অফিসিয়ালি ওর একটা নাম আছে তোর অফিসিয়ালি নাম কি রে সেলের অফিসিয়াল নাম আর এফ ও মানে রেভিনিউ ফ্রম অপারেশনস ঠিক আছে ওর ভালো নাম সেল হচ্ছে বাড়িতে সবাই ডাকে কাকা জ্যাঠা বাবা মা সবাই সেল বলে ডাকে ঠিক আছে তো কিন্তু স্কুলে স্যারেরা ওকে ডাকে রেভিনিউ ফ্রম অপারেশন তখন যদি যার নাম সেল তার নামে রেভিনিউ ফ্রম অপারেশন এবার দেখ এখানে আমাকে কিছু আছে অপশন দেখো যে প্রথম বলছে ফিগার অফ নেট রেভিনিউ ফ্রম অপারেশনস অ্যাজিউম টু ইকুয়াল টু 100 গ্রস প্রফিট অ্যাজিউম টু ইকুয়াল টু 100 এটা তো হবেই না গ্রস আমি কি গ্রস প্রফিট লিখেছি সেলকে 100 ধরতে বলেছি না স্যার বি তো হবে না নেট প্রফিটকে 100 বলেছি না স্যার আপনি বলেননি অ্যাসেটকে 100 বলেছি না বলিনি তাহলে আমি কি বলেছিলাম বল রেভিনিউ ফ্রম অপারেশনকে 100 ধরতে তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন কোনটা আছে এই তো স্যার এইটা হবে কারেক্ট বুঝা গেল ব্যাপারটা কি বললাম ও তোকে জাস্ট ওকে অ্যাকচুয়ালি কি হয় ইনকাম স্টেটমেন্ট কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আনলাম 100 তুই 100 জেনে গেলি সব করে 100 দিয়েছি তখন কাকে 100 ধরতে হয় তোকে জানতে হবে সেলকে 100 তুই জানিস সেলকে 100 ধরতে হয় ও সেলের অপশনই দেয় সেলের আর একটা নাম দিয়েছে তা তোকে পরীক্ষায় সেলও দিতে পারে বা আর একটা নাম দিতে যাই তো
করে দেবে 37। এটা কি দিয়ে দেখি অঙ্কটা। ইফ ক্যাশ সেলস 50,000 টাকা, ক্রেডিট সেল 4.5 লাখ টাকা, ঠিক আছে? বাহ, সুন্দর দিয়েছে। ক্যাশ সেল 50, ক্রেডিট সেল 4.5 লাখ, কস্ট অফ গুডস সোল্ড 4,40,000। তো বলছে বলো গ্রস প্রফিট রেশিও কত? একদম সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন, দেখ না, একদম সোজা কোশ্চেন। তুই বল না, ক্যাশ সেল আর ক্রেডিট সেল দুটো সেল যোগ করে দেখ কি সেল বলে? টোটাল সেল। টোটাল সেল কত হলো বল? 5 লাখ টাকা। টোটাল সেল কত হলো বল? 5 লাখ টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড কত? দেখ না, আমি এখানে লিখে দিচ্ছি, লিখে লিখে দেখে দিচ্ছি। তো রেশিও অঙ্ক করলেই তো। টিএস কত হলো? 5 লাখ টাকা। একবারে মোমো বলে দিই, আর তো ফল লেখার দরকার নেই। মোমো টোটাল সেল 5 লাখ টাকা। কস্ট কত বল? কস্ট, স্যার কস্ট তো আপনার 4,40,000। তাহলে সেল করেছিস 5 লাখ, খরচা 4,40,000, বাকি টাকা কি হলো? প্রফিট। প্রফিট কত? 60,000 টাকা। তো বলছে প্রফিট রেশিও বের করো। প্রফিট রেশিও বের করার ফর্মুলা মনে আছে তো? প্রফিট বাই সেলস। প্রফিট কত ছিল? 60,000। সেল কত বলছো? 5 লাখ। তাহলে কত হচ্ছে? 5 লাখের 12% করলে, 12% করলে 60,000 হয়। 12% টাকা হচ্ছে। স্যার আপনি কাটাতে, আমি কাটাতে করতে পারবো না। 3, 4, তাহলে 3, 4 শূন্য কেটে দিলেন, একটা শূন্য, একটা শূন্য কেটে দিলেন। তাহলে কত হচ্ছে? 6 এর সাথে 10। আচ্ছা 10 আর 5 আর 2, 6 2 12 হচ্ছে। তাহলে কত হলো? 37 এরটা 12, 38। কুইক অ্যাসেট কালকেই তো বললাম, যেমন আজকে কি বার? আজকে শুক্রবার। বুধবার যখন করালাম, মানে করাচ্ছিলাম রেশিওতে, কুইক অ্যাসেট একটা ফর্মুলা কি ছিল? আমি বললাম কুইক অ্যাসেট কাকে বলে? সমস্ত কারেন্ট অ্যাসেটকে কুইক অ্যাসেট বলে, শুধুমাত্র প্রিপেড আসে না, আর তোর কি আসে না? স্টক আসে না। দেখ, তাহলে কারেন্ট অ্যাসেট থেকে প্রিপেড বাদ দিলে হবে না। কারেন্ট অ্যাসেট এটা হবে না, কারেন্ট অ্যাসেট এটা হবে না, লাস্টেরটা ঠিকটা হবে। কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি বাদ দাও, প্রিপেড বাদ। ইনভেন্টরি মানে স্টক। ওই যে বললাম, স্টক হচ্ছে বাড়িতে রাখে বাবা মা, স্টক করে রাখে। কোম্পানিতে কাজে গেল কি ইনভেন্টরি করে রাখে। বুঝলি তো? 39 নম্বর, 39 নম্বর, ঠিক আছে? কি বলছে? অঙ্ক দিয়েছে, এভারেজ স্টক বলছে 75,000 টাকা, স্টক টার্নওভার রেশিও বলছে পার। ঠিক আছে? তাহলে তো এমনি তোর হয়ে যাবে এখানে এসটিআর ফর্মুলা জানি, স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কি কি? স্যার সিওজিএস। স্যার সিওজিএস বাই এভারেজ স্টক। ঠিক আছে চল, এসটিআর পার 12, এসটিআর 12, সিওজিএস স্যার জানা নেই, স্যার জানা নেই সিওজিএস। ঠিক আছে, আমারও জানা নেই। সিওজিএস আর এভারেজ স্টক কত? 75,000। 75,000 12 গুণ করলে 9 লাখ টাকা হয়। সিওজিএস হচ্ছে 9 লাখ টাকা। ঠিক আছে? আর প্রফিট বলেছে কত? 20%। প্রফিট কত হবে? 20%। তাহলে কার উপর 20%? কার উপর বলেছে? প্রফিট অন সেল, সেলের উপর 20%। কিন্তু তুই এটা টাকাটা বের করলি কি? সেল বের করলি না কস্ট বের করলি? কস্ট। এখানে ছোট করে লিখি, এখানে ছোট করে লিখছি, জানাচ্ছি। বহুকে আমি বলেই দিতে পারি, বাট তুই জানবি না তাই বলে দিচ্ছি। আগে বহুবার বলেছিল। সেলের উপর 20%। 11 শিখেছি, প্রচুর শিখেছি 11 কত, প্রচুর শিখেছি। সেলের উপর কত পার্সেন্ট? 20%। সেলের উপর 20% মানে কত? 20% মানে 1/5 না? তাহলে সেলের উপর 1/5 হলে কস্টের উপর কত শিখেছিল মনে আছে? 1/4। ভুলে গেছিস? কস্ট থেকে সেলে যেতে গেলে যোগ করতে হয়, আর সেল থেকে কস্টে আসতে গেলে বাদ। তাহলে উপরে 1, উপরে 1, এই দুটোর মধ্যে বিয়োগ করলে 4। তাহলে 1 এর 4, তাই তো? তাহলে 1 এর 4 করলে কত হবে? স্যার 1 এর 4, 1 এর 4 করুন, যোগ করুন 1 এর 4। তো 9 লাখের 1 এর 4 করলে কত হয়? 2,25,000। 2,25,000 তো 9 লাখের 1 এর 4 করলে কত হয়? 2,25,000। অ্যান্সার করবে। শুনে শুনো, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তাহলে কিন্তু ধর এই মডেল পেপার 2 কমপ্লিট। মডেল পেপার 2 কমপ্লিট। কি বলছে? কোম্পানি রেভিনিউ ফ্রম অপারেশন 20 লাখ টাকা। নিচে দেখি 20 লাখ টাকা রেভিনিউ ফ্রম অপারেশন। আর কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন 14 লাখ টাকা। ইনডাইরেক্ট 2 লাখ টাকা। বলছে ক্রস বের করতে। ও তোকে বলেছে, বলছে আমরা এখন মডার্ন হয়ে গেছি, মডার্ন কোশ্চেন সেট করবো। ঠিক আছে? এটা মডার্ন কোশ্চেন। মডার্ন কোশ্চেন মানে কি? রেভিনিউ ফ্রম অপারেশন কাকে বলে? রেভিনিউ ফ্রম অপারেশন, ওকে অফিসে কাজ করতে গেলে ওকে রেভিনিউ ফ্রম অপারেশন বলে ডাকে। কার নাম রেভিনিউ ছিল? সেলস। এটা হচ্ছে সেল, সেল 20 লাখ। আর কস্ট অফ রেভিনিউ অপারেশন মানে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত? 14 লাখ টাকা। 20 থেকে 14 লাখ বাদ দিলে কত হয়? স্যার 6 লাখ টাকা। 6 লাখ টাকা, 6 লাখ টাকা কি হলো? গ্রস প্রফিট। কত হলো? 6 লাখ টাকা গ্রস প্রফিট। তোকে বের করতে কি বলেছে? তোকে বের করতে কি বলেছে? স্যার গ্রস প্রফিট বের করতে বলেছে। স্যার স্যার হয়ে গেল। ঠিক আছে? তো গ্রস প্রফিট বের করতে বলেছে, অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখতে পারলি? দেখতে দেখতে কিন্তু এই মডেল পেপার 2টা পুরো কমপ্লিট করে দিল।